তো প্রথমে আমি যদি একটু ব্লগার লিখি গুগলে, শুধুমাত্র ব্লগ বা ব্লগার এইগুলো লিখে যদি আমি একটু খোঁজার চেষ্টা করি, আমরা উইকিপিডিয়ার একটা রেজাল্ট দেখতে পাবো। এখানে বলা হচ্ছে ব্লগার একটি উন্মুক্ত ব্লগ তৈরির প্ল্যাটফর্ম যার মাধ্যমে ব্যক্তিগত কিংবা বাণিজ্যিক ব্লগ মুক্তভাবে তৈরি করা যায়। ব্লগার প্ল্যাটফর্মটি ডেভেলপ করেছেন পাইরা ল্যাবস, কিন্তু 2003 সালে গুগল এই প্ল্যাটফর্মটিকে কিনে নেয় এবং গুগলের নিজস্ব সার্ভারে এটিকে হোস্ট করে। ব্লগারের স্বয়ংক্রিয় সাবডোমেইন হচ্ছে .blogspot.com। ওকে, এটা হচ্ছে শাব্দিক অর্থ, আমরা সহজভাবে যদি বোঝানোর চেষ্টা করি। বাট আমরা যদি ইন ডিটেল একটু আলোচনাটা আগে বাড়াতে চাই, তাহলে মুক্তভাবে কোনো কিছু আপনি প্রকাশ করছেন অনলাইনের দুনিয়াতে, ইটস এ ব্লগ। এখন প্রশ্ন হচ্ছে, ধরেন আমি আমার পার্সোনাল স্টেপের এক্সাম্পল যদি দিতে চাই, আমি মুন্না। সো আমি চাচ্ছি সামহাও, ধরেন আমি আমার সম্পর্কে কিছু লেখা গুগলে পাবলিশ করতে চাই। সেটা আমরা কিভাবে করব? লাইক যদি আমাদের কোনো কিছুই না থাকে, আমরা যদি কোনোভাবে আসলে গুগলে আমাদের কোনো পেজ না থাকে, আমাকে নিয়ে যদি গুগলে কোথাও কোনো কথাবার্তা না থাকে, আমরা কি করতে পারি? তাই তো, তখন আমরা এই দেখা যায় যদি আপনারা আপনাদের কোনো কিছু প্রকাশ করতে চান গুগলে, তখন আমাদের অনেক কিছুর হেল্প নিতে হয়। একটা ডোমেইন যদি আপনার থাকে, সেটা সব থেকে ভালো। যেমন হচ্ছে আমার একটা ডোমেইন অ্যাড্রেস রয়েছে munnarulz.com। এইটা বেসিক্যালি আমার একটা পোর্টফোলিও সাইট হিসেবে ব্যবহার করতাম অনেক আগের ওয়েবসাইটটা, এবং অনেক দিন ধরে আসলে আপডেট করা না, মোটামুটি একটা ওয়েবসাইট বলা যায়, যেখানে আমার সম্পর্কে টুকটাক ডিটেলস আসলে দেয়া আছে, আমি কি করি না করি এই বিষয়ে খুঁটিনাটি কিছু ইনফরমেশন এখানে দেয়া আছে। এখন এইটার জন্য আপনাকে কি করতে হবে? এই যে ডোমেইনটা, এটা নিতে গেলে আপনাকে অবভিয়াসলি এই ডোমেইনটা পারচেস করতে হবে, তাই তো? এবং এই ডোমেইনের একটা প্রাইস আছে, $11 বা $12 আপনার প্রাইস দিতে হবে প্রত্যেক বছরের জন্য। এরপর সেটাকে ডোমেইন কেনার পরে আপনাকে হোস্টিং বসাতে হবে, মানে এই ডোমেইনটাকে হোস্ট করার জন্য, রান করার জন্য। সেই হোস্টিং এর প্রাইস আমরা ধরে নিতে পারি প্রকারভেদে 1,000 থেকে শুরু করে 3,000, $3,500 পর্যন্ত ইয়ারলি চার্জ আমাকে দিতে হতে পারে বিভিন্ন প্যাকেজের আন্ডারে। এরপর আমি একটা থিম পারচেস করব, তাই না? এটা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, টোটাল একটা থিমের উপরে আসলে টোটাল ওয়েবসাইটটা দাঁড়িয়ে আছে। সো আমার একটা থিম পারচেস করতে হবে, এরপর কন্টেন্ট লিখতে হবে। দ্যাট মিনস আমি এখানে দেখতে পাচ্ছেন আমার একটা কন্টেন্ট ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, সো আমার সম্পর্কে কিছু বিস্তারিত বলা। এরপর নিচে যদি যাই, আমার বেশ কিছু ব্লগ লেখা আছে। হ্যাঁ, এখানে আপনি দেখতে পারবেন যে ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ উইথ ডিজিটাল মার্কেটিং, ট্রাই এনালো মুন্না সলিউশন, এটা একটা ব্লগ ছিল। লেটস টক অন ডিজিটাল মার্কেটিং ট্রেন্ড 2020 একটা ব্লগ ছিল, সহ আরো অনেক অনেক ব্লগ আসলে এখানে রয়েছে। তো আমি যেটা আলোচনা করতে চাচ্ছি, এই লেখাটা যদি আমি পাবলিশ করতে চাই র্যান্ডমলি, এখন আমি যা খুশি তাই পাবলিশ করতে পারি। ইভেন রাইট নাও এটার অ্যাক্সেস যদি আমার কাছে থাকে, দ্যাট মিনস আমি যদি ওয়েবসাইটের ব্যাক এন্ডের অ্যাক্সেসটা থাকে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আসলে একটা ওয়েবসাইট তৈরি করা হয়, এবং আমি যা কিছু আমার মন চায় আমি সেটা কিন্তু আপডেট করতে পারবো বা করতে পারি, রাইট? বাট আমার যদি এই সমস্ত ফ্যাসিলিটিস না থাকে, তখন আমি কি করব? বেসিক্যালি আমি যদি সবার কথা বলি, যারা শুনতে পাচ্ছেন এই মুহূর্তে আমাকে, অথবা পরে শুনবেন, সবার জন্য আমজনতার জন্য সলিউশনটা আসলে কি? লাইক আমার তো ভাই কোনো ওয়েবসাইট নেই, তাহলে আমি কি করতে পারি? এইটার সমাধান হচ্ছে মূলত ব্লগার। ব্লগার এমন একটা জায়গা যেখানে আপনি আপনার যে কোনো টপিক নিয়ে কথা বলতে পারবেন, লিখতে পারবেন, এবং সেটা বিস্তরভাবে প্রকাশ করতে পারবেন। ব্লগার দ্যাট মিনস আপনার ব্লগকে প্রকাশ করছে মুক্তভাবে অন গুগল, এটাকে আমরা ব্লগার বলছি বেসিক্যালি। সো আজকে হচ্ছে আমাদের টোটাল এই জিনিসটা নিয়ে আলোচনা আমরা করব। তো তার আগে একটু বেনিফিট গুলো আমরা একটু বলে নিব, যে বেনিফিটটা কি, ব্লগিং কেন করবেন আপনি, বা আজকে আমি যে আলোচনাটা করব ব্লগিংটা আপনার কেনই বা জানা প্রয়োজন। নাম্বার ওয়ান হচ্ছে, আমরা আমাদের সর্বনিম্ন যে রিকোয়ারমেন্টটা, মিনিমাম রিকোয়ারমেন্ট আপনি ব্লগিং এ কেন করবেন, সেটা হচ্ছে আপনার সম্পর্কিত কিছু কথা গুগলকে বলা। ওকে, যেমন এখানে দেখতে পাচ্ছেন munnarulz.com, এটা যদিও একটা মানে পারচেস করার ডোমেইন, দ্যাট মিনস আমাকে ইনভেস্ট করতে হয়েছে। বাট আমি চাইলে এরকম একটা পেজ, যদিও এরকম হবে না, কাছাকাছি হতে পারে অথবা সিমিলার হতে পারে, আমি একটা সাইট তৈরি করতে পারি ব্লগারে, যেটা সম্পূর্ণ ফ্রি, একেবারে আউট অফ কস্ট, যেখানে আমার সম্পর্কে বলা থাকবে। এটা হচ্ছে মিনিমাম ইন্টেনশন আপনার থাকা উচিত, ব্লগিং আপনি কেন শিখবেন। এরপরে আমি বাণিজ্যিক উদ্দেশ্যে একটা ব্লগ তৈরি করতে পারি। আপনি যদি চান বাণিজ্যিক উদ্দেশ্যে আপনি একটা ব্লগ তৈরি করতে পারবেন। দ্যাট মিনস আমি যদি একটু ফিনান্সিয়াল বেনিফিটের কথাও বলি, একটা ব্লগ থেকে আসলে আর্ন করা সম্ভব।
হ্যাঁ, এবং এটা অনেক বিস্তর আলোচনা। আমি সারাংশটা এইভাবে বলবো যে আপনি একটা ব্লগ যদি করেন, দ্যাট মিনস হচ্ছে আপনি একটা ব্লগার সাইট যদি কমপ্লিট তৈরি করে ফেলতে পারেন এবং আহ, এটা যদি খুবই পাওয়ারফুল কিছু কন্টেন্ট, পাওয়ারফুল কিছু ছবি বা থিম দিয়ে যদি আপনি একটা ব্লগ সাইট ডেভেলপ করতে পারেন, সেখানে যদি আপনার নির্দিষ্ট পরিমাণ ভিজিটর আসে এবং যেটা গুগল বলছে মিনিমাম আপনার লাইফ টাইমে যদি 10K, দ্যাট মিনস 10,000 ভিজিটর যদি আপনার ওয়েবসাইটটা ভিজিট করে, এরপর থেকে আপনি র্যাপিডলি, দ্যাট মিনস গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনি র্যাপিডলি বা প্যাসিভ ইনকাম কিন্তু করতে পারবেন। দ্যাট মিনস আমার ওয়েবসাইটে যত ভিজিটর আসবে এর পরবর্তীতে আমি সেই ভিজিটর থেকে টাকা আর্ন করতে পারবো। তো বেসিক্যালি এটা বিষয়টা এরকম না যে আমার ভিজিটর থাকলেই টাকা আর্ন করতে পারবো। এটার কনসেপ্টটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যত বেশি মানুষ ভিজিট করবে আপনার ওয়েবসাইটে আপনি তত বেশি অ্যাড দেখাতে পারবেন, এবং এই অ্যাড দেখানোর কারণে আপনার ওয়েবসাইটে আপনি যে অন্য কোনো কোম্পানি অথবা অন্য কোনো ব্র্যান্ডের অ্যাড শো করবেন, ওইটার কারণে ওই কোম্পানিটা আপনাকে পে করবে। ভেরি সিম্পল কন্টেক্সট, যদিও এটা অনেক বড় আলোচনা এবং অনেক ব্যাপ্তি, যদি আমাদের আলোচনাটা গুগল অ্যাডসেন্সের না, আমি জাস্ট বেসিকটা বললাম যে আপনি চাইলে বাণিজ্যিক ভাবেও ব্লগিংটা করতে পারেন, অথবা আপনার নিজের পোর্টফোলিওর জন্য যে আপনার নিজের সম্পর্কে কিছু কথা বলা, অথবা আপনার নিজের কিছু লেখা পাবলিশ করা, অথবা আপনি যে একজন ডিজিটাল মার্কেটার, আপনার একটা আইডেন্টিটি গুগলে তৈরি করার জন্য আমাদের ব্লগারটা দরকার। ওকে, তো আমরা ব্লগারে চলে যাব। এইখানে আসলে আমি যদি সরাসরি লিখি, ইভেন আমাদের লিখতেও হয় না, মজার একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। ন্যাচারালি যেটা হয় এটা হচ্ছে গুগলের পেজ, আমাদের যারা গুগল ক্রোম ব্যবহার করি সবারই এরকম একটা মানে ইন্টারফেস চলে আসে, তাই না? গুগল ক্রোম স্টার্ট করলেই এটা চলে আসে। তো আপনি এই বাটনটাতে ক্লিক করবেন, গুগল অ্যাপস, এইটাতে ক্লিক করলে আপনি একটু নিচের দিকে যদি দেন, এই যে ব্লগারটা দেখতে পাবেন। ঠিক আছে, এই যে আপনার নামের যে চিহ্নটা, দ্যাট মিনস আপনার গুগল অ্যাকাউন্ট যেখান থেকে সিঙ্ক করা আছে বা সাইন ইন করা আছে, যেটাই হোক, এটার পাশে যে একটা বাটন থাকে গুগল অ্যাপস, এটাতে ক্লিক করলে আমরা একটু নিচে এই যে ব্লগারটা পেয়ে যাচ্ছে। এটা যদি আপনি ক্লিক করেন, আপনাকে ব্লগারের যে মেইন ডোমেইনটা সেটাতে নিয়ে যাবে, blogger.com, সিম্পল ওয়েবসাইট blogger.com। তো বেসিক্যালি এখানে blogger.com-এ আসলে আমাদের কি লাভ বা কেন, কি কি স্টেপে আমরা করতে পারি। বেসিক্যালি আপনি নিচে এখানে যা কিছুই দেখতে পাচ্ছেন, ইটস অল অ্যাবাউট, আমি অলরেডি তৈরি করেছি, দ্যাটস ওয়াই আপনি দেখতে পাচ্ছেন। আমি যদি এখান থেকে সাইন আউট করে দেখাতে চাই, দ্যাট মিনস আমি নতুন কোনো কিছু তৈরি করতে চাই, যে নিউ ব্লগে যদি ক্লিক করি, আপনারা যখন blogger.com-এ ঢুকবেন আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। চুজ এ নেম ফর ইউর ব্লগ। আপনি যখন ব্লগারে ঢুকবেন, সর্বোচ্চ আপনাকে এটা বলতে পারে যে আপনার জিমেইল দিয়ে সাইন ইন করতে বলতে পারে। আপনি সাইন ইনটা করলেন, এরপরে আপনাকে বলবে স্টার্ট ইউর ব্লগ। আপনি এটাতে ক্লিক করলে বলবে চুজ এ নেম ফর ইউর ব্লগ, আপনার ব্লগের জন্য একটা নাম পছন্দ করবেন। তো বেসিক্যালি এই সমস্ত কাজে হাত দেওয়ার আগে অবশ্যই আপনাকে মেকশিওর করতে হবে যে আপনি আসলে ব্লগিংটা করতে চান কোন টপিকের উপরে, এবং সেটার রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কি, যেটাকে আমরা রয় বলি, ROI, রয়। এটাকে বলা হয় রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। দ্যাট মিনস হচ্ছে আমি কি কনসেপ্টের কারণে অথবা কেন আমি ব্লগারটা তৈরি করতে যাচ্ছি, অথবা কেন এটা তৈরি করব। তো বেসিক্যালি আমি দুইটা রিজনই বললাম, আপনি বাণিজ্যিক উদ্দেশ্যও করতে পারেন, আবার হচ্ছে ব্যক্তিগত যদি প্রয়োজন দরকার হয় আপনার, যে আপনি একজন ডিজিটাল মার্কেট, আপনার একটা আইডেন্টিটি থাকা দরকার, এই কারণে আপনি করতে পারবেন। তো ধরে নিলাম আজকে যেহেতু আমরা প্রত্যেকে এখানে বিগিনার, অনেকে বিগিনার আছেন যারা জিরো থেকে স্টার্ট করছেন। সো আমি পার্সোনাল ফ্রেন্ডলি একটা ব্লগ করব, বাট আপনারা চাইলে পরবর্তীতে বাণিজ্যিক ভাবে করতে পারবেন। ইভেন আরো ব্লগ তৈরি করতে পারবেন। আপনারা নিজেরাই খেয়াল করে দেখলেন, আমি যদি একটু দেখাই, আমার এই যে গুগল অ্যাকাউন্ট, আমার জিমেল এর এগেনস্টে অলরেডি 9টা ব্লগ অলরেডি তৈরি করা আছে। আপনি একাধিক ব্লগ এখান থেকে তৈরি করতে পারবেন, সো এটা নিয়ে কোনো কনফিউশন নেই। আমি জাস্ট একটা নতুন ব্লগ তৈরি করে দেখাবো। প্রথমে একটা টাইটেল দিতে হবে, টাইটেলটা আমি দিয়ে নিচ্ছি গ্রো উইথ মুন্না। এটা হচ্ছে আজকে টাইটেল। আপনি চাইলে আপনার পার্সোনাল নাম ব্যবহার করতে পারেন অথবা একটা ব্র্যান্ডের নাম ব্যবহার করতে পারেন। সো টাইটেলটা আমি দিয়ে দিলাম, এরপর নেক্সট বাটনে ক্লিক করব। এখন আপনাকে একটা চুজ এ ইউআরএল ফর ইউর ব্লগ, আপনাকে একটা ইউআরএল চুজ করতে হবে। দ্যাট মিনস একটা ডোমেইন নেম যেটাকে আমরা বলছি, সেই নামটা মানে আপনি চুজ করতে পারবেন। বাট একটা শর্ত আছে ব্লগারে, সেটা হচ্ছে আপনি ফ্রি কিছু তৈরি করতে পারবেন না। দ্যাট মিনস আমি একটু আগে যে ওয়েবসাইটটাতে ছিলাম munnarulz.com, এরকম কোনো ডোমেইন আপনি চাইলেই তৈরি করতে পারবেন না। আপনাকে বাধ্যতামূলক যে ডোমেইনটা নিতেই হবে সেটা হচ্ছে .blogspot.com। এইটার আগে আপনি কিছু চাইলে পছন্দ করতে পারেন,
যদি আপনার পছন্দ থাকে তো। যেমন আমি চাইলে মুন্না রোজ, যদিও মুন্না রোজ অ্যাভেলেবেল না, অলরেডি আমি এটা নিয়ে নিয়েছি। যেমন আমি একটা এক্সাম্পল দিই, গ্রো উইথ মুন্না, গ্রো উইথ মুন্না .blogspot.com। দেখেন এখানে লেখা হচ্ছে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল। এই যে নিচেই লেখা থাকবে যে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল। যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু আমরা নিতে পারবো না। ভেরি সিম্পল। আমরা ফেসবুকের ইউজার নেম চেঞ্জ করি অনেক সময়, অথবা এরকম বিভিন্ন ইউজার নেম আছে যেগুলো আসলে অন্য কারো যদি থাকে আপনাকে কিন্তু দিবে না। সো গ্রো উইথ মুন্না এখন পর্যন্ত কেউ নেয়নি। এখানে অলরেডি মেসেজ আসছে যে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল, দ্যাট মিনস এটা আপনি নিতে পারবেন। তো ফাইনালি কি হচ্ছে, ফাইনালি দাঁড়ালো হচ্ছে growwithmunna.blogspot.com। আমি এই ব্লগটা চাইলে এখন তৈরি করতে পারবো, রাইট? সো দ্যাট ইজ দ্য থিং। আপনি আপনার যে কোনো ব্র্যান্ড, আপনি আপনার যে কোনো নাম হয়তোবা সবসময় অ্যাভেলেবেল থাকবে না। যেমন আমি যদি একটু দেখাই মুন্না রুলস, হ্যাঁ, যদি আমি মুন্না রুলস লেখার চেষ্টা করি, দেখেন এখানে কি বলা হচ্ছে, সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল। দ্যাট মিনস এটা অলরেডি কিন্তু আমি নিয়ে নিয়েছি, দ্যাটস ওয়াই কিন্তু আমাকে শো করছে না। সো এটা ডিপেন্ড করে। ওকে, তো আমরা গ্রো উইথ মুন্না .blogspot.com, এটা অ্যাভেলেবেল, এটা আমরা নিয়ে নিচ্ছি। গ্রো উইথ মুন্না, হ্যাঁ স্পেলিং ঠিক আছে, সেভ দিয়ে দিচ্ছি। দ্যাট মিনস growwithmunna.blogspot.com। সেভ যদি দিয়ে দিই তাহলে কি হবে, আমার এই ডোমেইনটা অটোমেটিক্যালি ব্লগের আন্ডারে ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, মজার বিষয় হচ্ছে দেখেন আমি অলরেডি যদি এখানে লেখার চেষ্টা করি গ্রো উইথ মুন্না .blogspot.com, এটা আমি জাস্ট টাইপ করে লিখে ইন্টার ক্লিক করলাম। দেখেন এইটা হচ্ছে এই যে গ্রো উইথ মুন্না লেখা আছে, আর কিছুই দেয়া নেই, দেয়ার ইজ নাথিং হিয়ার। এখানে মুন্না রোজ, দ্যাট মিনস আমার যে ইমেলটা, ওই ইমেলটার কারণে ইউজার নেমটা আসছে। এই ইউজার নামও চেঞ্জ করা পসিবল, এবং আমার শুধুমাত্র টাইটেলটা আসছে, কারণ আমি টাইটেল ছাড়া এখনো কিছুই দেইনি। আর সব কিছু ফাঁকা, দেখেন আপনি উপরে নিচে ডানে বামে কোথাও যেতে পারবেন না। সো যাই হোক, এটা আমি দেখাচ্ছি তার কারণ হচ্ছে আমরা এখানেই থাকবো এবং এখানে একটু একটু করে আপডেট করে দেখবো যে কি কি হয় না হয়। সো আমরা এখন এই যে আমাদের ব্লগারের যে দেখেন ইন্টারফেসটা আছে বা ড্যাশবোর্ডটা আছে, এখানে বলতেছে দেয়ার ইজ নো পোস্ট, আপনার কোনো পোস্টই নাই এই ব্লগে। আমাদেরকে কি করতে হবে, পোস্ট তৈরি করতে হবে। আমাদের কিন্তু পেজ রেডি, বাট নো পোস্ট, এখানে কোনো পোস্ট নেই। সো আমরা এই নিউ পোস্টে ক্লিক করতে পারবো। নিউ পোস্টে যদি আমরা ক্লিক করি আপনার সামনে একটা পেজ চলে আসবে। ছোটবেলার কথা আপনারা মনে করতে পারেন চাইলে, যে মাইক্রোসফট ওয়ার্ড যেভাবে আমরা কমফোর্ট ফিল করি, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা টাইপ করতে পারি, একটা সিভি বানাতে পারি, তাই না, একটা লেটার লিখতে পারি। সেম আপনার যেভাবে মন চায় আপনি ঠিক সেইভাবে এই ব্লগটা, মানে এই পোস্টটা আপনি তৈরি করতে পারবেন। ছবি দিতে পারবেন, কোনো ডায়াগ্রাম দিতে পারবেন, চাইলে ভিডিও দিতে পারবেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট, সবগুলো অপশন এখানে অ্যাভেলেবেল। ওকে, জাস্ট আপনাকে পারফেক্ট একটা ছবি বা আদার সিন দিতে হবে। সো আমি যদি এখানে এইভাবে দেওয়ার চেষ্টা করি, প্রথমে আমাকে উপরে দিতে হবে একটা টাইটেল, সেটা হচ্ছে গ্রো উইথ মুন্না offered free fiber session to all freelancer। ওকে, এতটুকু আমি টাইটেল দিলাম, গ্রো উইথ মুন্না অফার্ড ফ্রি ফাইবার সেশন টু অল ফ্রিল্যান্সার। ধরেন এটা নিউজ টাইপের একটা টাইটেল হয়ে গেল। আমি নিচে লিখতে পারি সেম অন্য কোনো মেসেজ, যে হ্যালো দেয়ার, হ্যালো ফ্রিল্যান্সার্স। আপনার একটা টেস্ট, আমি জাস্ট বেশি লিখবো না, আমি জাস্ট একটা দেখাতে চাচ্ছি হ্যালো ফ্রিল্যান্সার। ইউ উইল বি হ্যাপি টু নো দ্যাট, ইউ উইল বি হ্যাপি টু নো দ্যাট দিয়ে আমি এই পুরো টেক্সটটাই কপি করে এখানে পেস্ট করে দিলাম। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাবো আপনাদের। এরপর আমি একটা ছবি দিতে পারি চাইলে, এই যে এখান থেকে ছবি যোগ করবো, ইনসার্ট ইমেজ। আর ধরেন আমি আমার কম্পিউটার থেকে আপলোড করতে চাই, সো আমি আমার আপলোড করে নিব আমার ডিভাইস থেকে। ওকে, সো আমি এই ছবিটা দিতে চাচ্ছি, ধরে নিলাম। ক্লিক করলাম সিলেক্ট। সো আমার এই ছবিটা অলরেডি কি হলো, ফিট হয়ে গেল। আমি চাইলে এখানে একটু বড় করতে পারবো, এটা মিডিয়াম আছে, আমি চাইলে একটু লার্জ করতে পারবো, আবার চাইলে একটু এক্সট্রা লার্জও করতে পারবো এখান থেকে। হ্যাঁ, এক্সট্রা লার্জ, এই যে এটা ফিটেড।
তো এই হচ্ছে আমার টাইটেল। আমি বাংলা ইংরেজিতে হোয়াট এভার আই ওয়ান্ট, এটার আগে পিছে আরো টেক্সট লিখতে পারেন সিম্পল ভাবে। এটা আমি বেশি দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে আপনার মাইক্রোসফট ওয়ার্ড এর কাজ সেম অ্যাজ মাইক্রোসফট ওয়ার্ড, কোনো চেঞ্জ নাই। আপনার যা খুশি তাই এখানে লিখে আপনি কি করবেন, আমার এটা হচ্ছে একটা কন্টেন্ট আমি লিখতেছি, আমার মাথায় রাখতে হবে আমি কি লিখছি, একটা কন্টেন্ট লিখছি যেটা আসলে গুগলে পাবলিশ করার মতো। ওকে, অবভিয়াসলি আমাদেরকে মাথায় রাখতে হবে আমি যে লেখাটা দিচ্ছি সেটা কোনোভাবেই যেন কপিড না হয়। দ্যাট মিনস হচ্ছে কোনো কিছু আমি যেন কপি করে এনে এখানে না বসাই, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এনি হাউ আপনি এটা কখনো ভুলে গেলে চলবে না। আপনি যে ব্লগটা লিখবেন, যতটুকু লিখবেন, ইউ হ্যাভ টু মেক শিওর যে প্রত্যেকটা কন্টেন্ট যেন ইউনিক হয়। দ্যাট মিনস হচ্ছে মানুষের কাছে প্রেজেন্টেবল হয়, অন্য কোনো ওয়েবসাইট থেকে কপি করা যেন না হয়। যদি এরকম হয় আপনার সাইটটা কিন্তু অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। যদি একটা মেইল আপনাকে করবে গুগল যে আপনার অথেন্টিকেশন নাই, আপনার লেখার কোনো অথেন্টিকেশন নেই, দ্যাটস আপনার ব্লগটা আসলে সাসপেন্ড করা হলো, এরকম একটা ইমেল আসবে। সো আমাদেরকে অবশ্যই মেক শিওর করতে হবে যে আমরা কোনোভাবেই যেন আমাদের এই কোনো কপি লেখা আমাদের সাইটে যেন পাবলিশ না হয়। এবং এখানে আপনি চাইলে আপনার টেক্সটের সাইজ, টেক্সটের ফন্ট থেকে শুরু করে হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনি প্রত্যেকটা জিনিস এখানে চেঞ্জেবল, প্রত্যেকটা জিনিস চেঞ্জ করতে পারবেন। যেমন আমি হ্যালো ফ্রিল্যান্সার, এটা যদি আরেকটু বড় শব্দে লিখতে চাই, এই যে ফন্ট সাইজ আছে এখানে, ফন্ট সাইজ আমি যদি একটু মিডিয়াম দিতে চাই, দ্যাট মিনস আরেকটু বড়। এটাকে যদি আমি বোল্ড করতে চাই, এটা নিচে যদি আন্ডারলাইন দিতে চাই, হোয়াট এভার ইউ ওয়ান্ট, আমরা জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডে ব্যাক করবো, আর কোনো কারণে আপনি যদি কোনো পারমালিঙ্ক দিতে চান, দ্যাট মিনস আপনার লেখার ভিতরে যদি কোনো লিঙ্ক আপনি দিতে চান, সেটাও হতে পারে। যেমন আমি যদি নিচে লিখি, একেবারে নিচে যে ক্লিক হেয়ার, হ্যাঁ, এখন এই ক্লিক হেয়ারের ভিতরে আমি একটা লিঙ্ক যদি দিতে চাই সেটাও আমি দিতে পারবো। লাইক ক্লিক হেয়ারে যদি ক্লিক করে এখান থেকে আমি যে ইনসার্ট লিঙ্কে ক্লিক করব, ক্লিক হেয়ার টেক্সট, এখানে আমি কি দিব, www.munnarules.com। ওকে, সো আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম, এখানে দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিলাম। এখন মানুষ কি করবে, এই ক্লিক হেয়ার এই বাটনটাতে ক্লিক করলে আমার ওয়েবসাইটে সরাসরি ঢুকে যাবে। তো যাই হোক, আমি আরো অনেক কিছু করতে পারি। আপনি ভিডিও অ্যাড করতে পারেন এই বাটন থেকে, লেখা চেঞ্জ করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। আমি এত কিছু দেখাচ্ছি না এখানে। সো এটা লিখে আমরা কি করব, পাবলিশ বাটনে ক্লিক করে দিতে পারবো, অথবা আপনি প্রিভিউ করে নিতে পারবেন। যেমন প্রিভিউ করলে আপনাকে দেখাবে যে তোমার লেখাটা আসলে কেমন দেখাচ্ছে, ওয়েবের দুনিয়াতে তুমি কেমন পারফর্ম করছো, দ্যাটস ইট। আর এখানে যে প্রিভিউ দেখাচ্ছে, দেখেন এই যে প্রিভিউ। এনিওয়ে, সো এটা সুন্দর একটা প্রিভিউ এখানে আছে, আমরা সবকিছু ডিটেলস দেখতে পাচ্ছি। আমরা পাবলিশ করে দিব, কনফার্ম দিয়ে দিলাম। সো পাবলিশ করলে কি হবে দেখেন, একটু আগে এখানে আমরা ছিলাম, দেখেন আমরা এটা টাইপ করেছিলাম যে growithmunna.blogspot.com, এইটাতে কিন্তু কিছু ছিল না। আমরা যদি একটু এখানে রিলোড দেই, আপনি জাস্ট দেখবেন যে আপনার সামনে একটা নিউ কন্টেন্ট চলে আসে। দ্যাট মিনস এটা আমরা একটু আগে আপলোড করেছি। ইভেন আপনারা যারা আমাকে এই মুহূর্তে শুনছেন, আপনারাও যদি এখন এই ডোমেইনে ক্লিক করেন, আপনারা সরাসরি এই কন্টেন্টটা কিন্তু দেখতে পারবেন। ওকে, সো এরকম একটা কন্টেন্ট না, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কন্টেন্ট আপনি আপনার এই ডোমেইনে আপনি দিতে পারবেন growithmunna.blogspot.com এ। এবং আপনি এটা দিয়ে আপনার সম্বন্ধে বিস্তারিত কথা আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার মতো করে আপনি সাজাতে পারেন, একটা কন্টেন্ট সাজিয়ে সুন্দরভাবে আপলোড করতে পারেন স্টেপ বাই স্টেপ, এবং আপনার ব্র্যান্ডের আইডেন্টিটি আপনি তৈরি করতে পারেন। এটা শুধুমাত্র আমাদের ব্যক্তিগত বিষয় সেটা না, যেমন এটা আমি যেটা করলাম যে একটা ব্যক্তিগত হয়তো বা সাইট হয়ে গিয়েছে, বাট ইটস ওকে। আমি যদি এখান থেকে কোনো ব্র্যান্ডও তৈরি করতে চাই, ধরেন এখানে যদি এরকম হইতো অ্যাপেল bd.blogspot.com, দ্যাট মিনস অ্যাপেলের প্রোডাক্ট সেল করা হয় এরকম একটা ব্র্যান্ড, তাও কিন্তু আমি পারতাম, তাই তো। তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা পোস্ট করার অপশন এবং এটার ইন্টারফেস। আই হোপ যে আমরা সবাই ক্লিয়ার। তো এইখানে আপনি চাইলে আবারও পোস্ট করতে পারবেন, এভাবে নিউ পোস্ট আপনি হাজার হাজার লক্ষাধিক পোস্ট করে ফেলেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আমাদের পোস্ট করতে হয়, স্ট্যাটস নামে একটা বাটন আছে। এই স্ট্যাটস বাটনটা হচ্ছে আপনার ইনসাইট, মূলত যে আপনার যে সাইটটা আছে এখানে কতজন ভিজিটর ভিজিট করেছেন এবং তারা তাদের রেশিওটা কি, কোন পোস্টটা সব থেকে বেশি ভিজিট হয়েছে, আপনার এই মানে ইনসাইট বা ডেটা যাকে বলা হয়, যে আপনার যে সাইটটা তৈরি করেছেন ওইটার ডেটা আসলে কি এবং পারফরমেন্সটা কি, এটা দেখবো আমরা কোথা থেকে, স্ট্যাটস নামে যে বাটনটা, এটা থেকে। এরপরে কমেন্টস অপশন আছে। আপনার এই ব্লগগুলো কিন্তু দেখেন লাইভ মানুষ কমেন্ট করতে পারবে চাইলে। দ্যাট মিনস আপনি যে কেউ বাইরে থেকে এখন ঢুকে, আপনার যদি জিমেইলটা অ্যাড করা থাকে, আপনি যে পোস্টে কমেন্ট নামে একটা অপশন আছে, যে কেউ এখানে কমেন্ট করতে পারবে, চাইলে আপনারাও করতে পারেন। তো এই কমেন্টটা যখন করবেন এটা কিন্তু তখন জমা হবে আমার এই কমেন্ট বক্সে। দ্যাট মিনস আমি এখান থেকে দেখতে পারবো যে আমাকে কেউ কমেন্ট করেছে কিনা। ইভেন আমি চাইলে এখান থেকে আমি সেই কমেন্টের রিপ্লাইটাও দিয়ে দিতে পারবো।
এরপর হচ্ছে আর্নিংসটা যেটা বললাম একেবারে প্রথমে, যে আপনার এটার জন্য গুগল অ্যাডসেন্স কানেক্ট করতে হবে। আপনার অবশ্যই বেশ কিছু শর্ত মেনে তারপরে আগাতে হবে, যেমন হচ্ছে আপনার ওয়েবসাইটটা অবশ্যই 100% ইউনিক কন্টেন্ট থাকতে হবে। কোনো ওয়েবসাইটের কোনো কন্টেন্টের সাথে মিল থাকা যাবে না। 100% ইউনিক আপনার লেখা কন্টেন্ট হতে হবে। আপনার ওয়েবসাইটের লাইফ টাইম 10,000 ভিজিটর হতে পারে, যেটাকে আমরা 10K বলি। 10,000 ভিজিটর লাইফ টাইমে থাকতে হবে। এরপর প্রত্যেক দিন এভরি সিঙ্গেল ডে আপনার মিনিমাম 200 থেকে 250 ভিজিটর যদি থাকে আপনার ওয়েবসাইটে মিনিমাম, তাহলে আপনি গুগল অ্যাডসেন্স থেকে আসলে আর্ন করতে পারবেন একটা মিনিমাম আর্নিং। ওকে, তো এই কন্ডিশনগুলো আসলে গুগল অ্যাডসেন্সের পার্ট যদিও, তারপর আমি একটু আলোচনা করে দিচ্ছি আপনাদের, সো দ্যাট ইন ফিউচারে যারা প্ল্যান করবেন তাদের জন্য ইজি হয়। সো যখন আপনার ওয়েবসাইটে রিক্রুটমেন্ট যেগুলো বা রিকোয়ারমেন্ট যেগুলো আমি বললাম, এগুলো যখন আপনি ফিল আপ করতে পারবেন, তখন আপনি এই কানেক্ট অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স কানেক্ট করতে পারবেন, এবং এখান থেকে আপনি বিভিন্ন অন্য অন্য কোম্পানির, অন্য অন্য ব্র্যান্ডের, অন্য অন্য পার্সনের বিভিন্ন ব্র্যান্ডিং আপনার ওয়েবসাইটে করে আপনি সেখান থেকে আসলে বেনিফিটেড হতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে আর্নিং। এরপর পেজ হচ্ছে আপনার চাইলে আপনি এখান থেকে নতুন আরো একটা পেজ তৈরি করতে পারেন, দ্যাট মিনস একই ডোমেইনের ভিতরে আরো একটা পেজ। সো যেমন বিভিন্ন বাটন থাকে না আমাদের, বিভিন্ন পেজ থাকে, যেমন ডিজিটাল স্কলার বিডির ওয়েবসাইটে যদি আপনারা যান, সেখানে কোর্স নামে একটা পেজ আছে, কন্ট্যাক্ট আস, এইভাবে আমি পেজ তৈরি করতে পারবো আলাদা আলাদা। এরপর হচ্ছে লেআউট। এই লেআউটটা হচ্ছে আপনার যে ওয়েবটা আপনি তৈরি করেছেন, এইটা লেআউটটা কেমন আছে। যদি আমরা একটু খেয়াল করি, দেখেন এখানে আমার ইউজার নেমটা আছে, যে মুন্নারুস লেখা আছে, তাই না, আর্কাইভ আছে, রিপোর্টস, অ্যাবুইজ লেখা আছে, এভাবে কিছু অপশন আছে। তো আপনি চাইলে অপশনগুলো চেঞ্জ করে দিতে পারবেন। যেমন এখানে অ্যাবাউট মি, এই অ্যাবাউট মিটা যদি আপনি না দেখাতে চান, মনে করেন যে এই যে অ্যাবাউট মি মানে কি, মুন্নারুস লেখা আছে, সো এটা আমি দেখাতে চাই না, তখন আমি কি করব, এডিট বাটনে ক্লিক করবো এবং এটা কেটে দিব। আচ্ছা, সরি, এটা আমি দিব হচ্ছে অ্যাবাউট মিটা আমরা এখান থেকে ক্লিক করব, শো অ্যাবাউট মি। এই শো অ্যাবাউট মির যে টিক চিহ্নটা দেওয়া ছিল, এটা দিয়ে টিক আউট করে দিয়ে সেভ দিয়ে দিব, তাহলে কি হবে, এই বাটনটা শো করবে না। আমরা একটু রিফ্রেশ দিই। আচ্ছা, এখানে এখনো শো করছে যদিও, আর একটু রিফ্রেশ দিব আমরা, লেটস সি কি হলো। শো অ্যাবাউট, আচ্ছা সরি, শো প্রোফাইলটা বের করে দিতে হবে, তারপর সেভ দিতে হবে। এবার দেখা যাবে না। আমরা যদি রিলোড দিই, এই যে দেখেন প্রোফাইলটা অলরেডি চলে গিয়েছে। ওকে, সো প্রোফাইলটা চলে গেছে। আর্কাইভ, এগুলো যদি আপনি চেঞ্জ করতে চান, আর্কাইভের ভিতরে কিছু অপশন থাকে, নভেম্বর যেমন মাস ওয়াইজ, এগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, কোনো কিছু অ্যাড করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, ইটস অলওয়েজ আপ টু ইউ। যেমন এখানে ব্লগ আর্কাইভ, লেভেলস, রিপোর্ট, অ্যাভিউজ এগুলো দেওয়া আছে, আপনি চাইলে যেটা করতে পারেন, আপনি এগুলো সব বাদ দিয়ে দিতে পারেন। যেমন আপনি এটাতে ক্লিক করলে এই যে শো পোস্ট টাইটেল, শো ব্লগ আর্কাইভ, এই শো ব্লগ আর্কাইভ, এটা যদি আমি ক্লিক আউট করে সেভ দিয়ে দিই, এরপরে যদি আমি লেভেলসে যাই, লেভেলসে যে যদি শো লেভেলস ক্লিক আউট করে দিই, তারপরে রিপোর্ট অ্যাভিউজে যাই, যদি আমি শো রিপোর্ট অ্যাভিউজ, তারপরে সেভ করে দিই। হ্যাঁ, এরপরে আরো অপশন আছে, দেখেন উপরে সার্চ এর একটা অপশন আছে, এই যে উপরে একেবারে উপরে সার্চ নামে একটা বাটন আছে, এটা থাকা ভালো, এটা থাকতে পারে। সহ আপনার আশেপাশে যা আছে আপনি চাইলে, মানে আমি জাস্ট করে দেখালাম, আপনারা এগুলো অন অফ করে দিতে পারবেন। সো আমি ফাইনালি যেটা করেছি, অনেক কিছু অন অফ করে, এই যে হচ্ছে আমার একটা ডোমেইন, যেটা সিম্পল একটা প্রসিডিউর মেনটেন করে চলছে। তো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, যে মানে বেসিক যে চেঞ্জ গুলো সেটা লেআউট থেকে আমরা করে নিতে পারবো। এরপর হচ্ছে থিম নামে একটা অপশন আছে, খুবই মজার একটা বিষয়। এই থিমটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যে থিমটা বেসিক্যালি থাকে, যেমন দেখেন আমি এই মুহূর্তে আমার মাই থিম যেটা হচ্ছে, সেটা হচ্ছে কন্টেপো লাইট নামে একটা থিম আছে, এবং আপনি চাইলে এই থিমটা চেঞ্জ করতে পারেন। আপনাকে নিচে কন্টেপোর আরো অনেক থিম দিবে, বিভিন্ন কালারফুল থিম। আপনি যদি নিচে যান, এখানে সোহো নামে একটা থিম আছে, তারপরে ইমপোরিও নামে একটা থিম আছে, নোটেবল নামে একটা থিম আছে, বেশ কিছু থিম আছে। ধরে নিলাম আমরা যে আমি এই থিমটা, এই কি বলে নোটেবল, এই লাইট, এই থিমটা আমি পিক করতে চাই। সো আমি জাস্ট এটাতে ক্লিক করব, ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করব, তাহলে কি হবে, আমার থিমটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। আমি যদি একটু দেখাই, এটা এই পেজটা যদি আমি একটু রিফ্রেশ করি, ওকে, সো দ্যাট ইজ দ্য থিং। দেখেন এইটার পেজ, যেমন এই যে থিমটা, এই থিম অনুসারে কিন্তু আমার এই ছবিটা ঠিক নেই, তার মানে আমার এই ছবিটা আরো ছোট করতে হবে, রিসাইজ করতে হবে। অথবা আমি যদি এই পোস্টে ক্লিক করি, তখন আপনি হচ্ছে ঠিকঠাক দেখতে পারবেন যে আপনার কি কি লেখা ছিল বা কি কি বিষয় এখানে আছে। হ্যাঁ,
সো এক একটা থিমের বিষয় হচ্ছে এক এক রকম। আমি যখন আরো পোস্ট এখানে করব তখন ডানে বামে সরে যাবে, খুব সুন্দর একটা লুকিং তখন এটাতে চলে আসবে। যে হেডিংটা আছে গ্রো গ্রো উইথ মুন্না, সার্চ বাটন আছে বা আদার্স ডিটেল। সো আরো পোস্ট করলে আমরা এটা আরো দেখতে পারবো। এখানে আরো অনেকগুলো থিম রয়েছে, আপনি চাইলে আপনার মতো করে যেটা পছন্দ হয় আপনি সেটাও করে নিতে পারবেন। পাশাপাশি আরো একটা সলিউশন, এখানে বেসিক্যালি প্রচুর থিম রয়েছে, আপনি অনেকগুলো থিম এখান থেকে পিক করতে পারবেন। তারপরেও এক্সট্রা অ্যাডভান্টেজের যে বিষয়টা সেটা যদি আমি আপনাদেরকে বলতে চাই, আপনি চাইলে কমপ্লিট একটু আগে যেটা দেখলেন munnarulz.com, তাই না, এরকমও চাইলে আপনি ডিজাইন করতে পারেন, বাট সেটা কিন্তু আপনি বা আমরা খুব সহজে সেটা পারবো না। এটার জন্য আমাদের ওয়েব ডেভেলপার যিনি আছেন, যিনি ওয়েব ডিজাইন পারেন, কোডিং পারেন, এরকম কোনো ব্যক্তির হেল্প আমাকে নিতে হবে। উনি যেটা করবেন, এরকম একটা সাইট কমপ্লিটলি উনি ডিজাইন করতে পারবেন কোনো ডোমেইন ছাড়াই। ডিজাইন করতে কিন্তু কোনো ডোমেইন লাগে না, মানুষ তার পিসিতেই চাইলে এরকম একটা ওয়েবসাইট ডিজাইন করে নিজে চেক আউট করতে পারে। তো মূলত এগুলোকে ইটস অল অ্যাবাউট কোডিং। আই নো যে আলোচনাটা একটু হার্ড হয়ে যাচ্ছে, বাট আমি চাচ্ছি আপনাদের বেসিক নলেজটা থাকা দরকার, দ্যাটস ওয়াই আসলে এই আলোচনাটা করতে চাচ্ছি। সো এই যে কোডিং রিলেটেড বিষয়, পুরো ওয়েবসাইট একটা কোডের উপর দাঁড়িয়ে থাকে। এই কোডটা আপনি কোনো ওয়েব ডেভেলপারকে দিয়ে যদি করাতে পারেন, এবং অবশ্যই সেটা তো পেইড ভাবেই করে দিবে আপনাকে, করে দেওয়ার পরে টোটাল কোড, দ্যাট মিনস তার থেকে আপনি নিচ্ছেন শুধুমাত্র একটা কোড, একটা কোডের ফাইল নিচ্ছেন। ওই ফাইলটা আমরা এই কাস্টমাইজ বাটনে যাব। কাস্টমাইজ বাটনে যে এখান থেকে কিছু জিনিস আছে, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো ব্যাকগ্রাউন্ড ইমেজ বা কালার টালার, এগুলো অ্যাডভান্স নামে একটা অপশন থাকবে এখানে। থিম কালারও চেঞ্জ করতে পারবো। আচ্ছা সরি, আমি একটু ব্যাকে যে দেখাই। এই যে বেসিক চেঞ্জগুলো আপনি চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, আশেপাশের যে বর্ডার বা আদার্স থিং এর যে ট্রান্সপারেন্সি যে কালারগুলো, এই কালারগুলো চাইলে আমরা চেঞ্জ আউট করতে পারবো, এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিতে পারবো আমরা। এটা হচ্ছে এখানের বিষয়। বাট বেসিক্যালি আমরা যে আলোচনাটা করতে চাচ্ছিলাম, যে আমরা যদি টোটাল থিমটাই চেঞ্জ করে ফেলতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, কাস্টমাইজের পাশে একটা বাটন আছে, মানে পিন বাটনের মতো, এই বাটনটাতে আমরা ক্লিক করব। এরপর আপনি লিখবেন এডিট এইচটিএমএল নামে একটা বাটন আছে, এডিট এইচটিএমএল এ ক্লিক করব। এবং আপনার সামনে হাজার হাজার লক্ষ লক্ষ কোড আপনি দেখতে পারবেন। এগুলো আসলে যারা দেখছেন এই মুহূর্তে হয়তো বা কিছুই বুঝতে পারবেন না, একটু ডিফারেন্ট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ, এটা আমরা বুঝতে পারবো না সবাই। এটাকে বলা হয় কোডিং। এই কোডিং এর উপরে কিন্তু আপনি যেটা তৈরি করেছেন, লাইক আমি যেটা তৈরি করেছি এখন গ্রো উইথ মুন্না, এটা কিন্তু এই হাজার হাজার লক্ষ লক্ষ কোডের উপরে কিন্তু এটা দাঁড়িয়ে আছে। ওকে, সো বেসিক্যালি আমি যেটা বোঝাতে চাচ্ছি, কেউ যদি মনে করেন যে এরকম munnarulz.com অথবা ডিজিটাল স্কলারের মতো একটা ওয়েবসাইট আপনারা তৈরি করতে চান, তখন এটা টোটালি আপনাদেরকে রিবিল্ড করতে হবে, দ্যাট মিনস ডিজাইন করতে হবে, এবং সমস্ত ডিজাইন বা সমস্ত কোডিং এনে এখানে যদি আপনি পেস্ট করে দেন, দ্যাট মিনস আমি এই সমস্ত কোডিং কন্ট্রোল A দিয়ে ব্লক করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমার কাছে, আমি যার কাছ থেকে কোডিংটা করিয়ে নিয়ে আসছি তার কাছ থেকে এনে যদি আমি এখানে পেস্ট করে দিই বা সেভ করে দেওয়ার পরে, এই যে সেভের বাটনটা আছে এখানে, যদি আমি সেভ করে দিই তাহলে আমার ওয়েবসাইটটা আপনি যখন রিলোড দিবেন এই যে এরকম হয়ে যাবে, মুন্না রুলসের মতো হয়ে যাবে। ওকে, সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট অ্যাকচুয়ালি, যে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ করতে পারি। টোটাল একটা থিমটাই চাইলে নিয়ে আসা সম্ভব, বাট এটার জন্য অনেক পরিশ্রম করতে হয় বেসিক্যালি। তো যাই হোক, এই বিষয়ে আরো যদি ডিটেল আপনি জানতে চান, ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেওয়া আছে যে আপনি কিভাবে থিম নিয়ে কাজ করতে পারবেন। যদিও সেটা ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, বাট আমি রিসোর্স বলে দিলাম যে জাস্ট আপনি ওইটা চেক আউট করতে পারেন নিজের মতো করে। আর এখানেও প্রচুর থিম দেওয়া আছে যেগুলো আমরা ফ্রিতে আসলে আমরা এখান থেকে ইউজ করতে পারবো। ব্লগার আমাদের বেশ কিছু থিম এখানে অলরেডি ফ্রি দিয়ে দিয়েছে। সো এটা গেল থিমের অপশন। এরপরে সেটিং আছে। সেটিং এর ভিতরে বেসিক্যালি আপনার বেসিক যে সেটিং গুলো, ধরেন টাইটেল হচ্ছে গ্রো উইথ মুন্না, আপনার কাছে কোনো এক সময় মনে হলো যে না টাইটেলটা একটু চেঞ্জ করে দিতে চাই আমি, তখন আপনি এটা চেঞ্জ করে দিতে পারবেন। যদিও চেঞ্জ করা উচিত না, টাইটেলটা একবারে ফিক্সড করে দেওয়া উচিত। আর ডেসক্রিপশন দিতে পারবেন আপনি, আপনার যে লেখাটা, দ্যাট মিনস টাইটেলের নিচে একটা ডেসক্রিপশন থাকে, বা আপনাকে নর্মালি যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, ওয়েবসাইট ডেসক্রিপশন বলা হয়। এইটা যদি আপনি করতে চান, আপনি এই ডেসক্রিপশনটা এখানে লিখতে পারেন। যেমন আমি লিখতে পারি, হ্যালো দিস ইজ মুন্না হেয়ার, ইন্টারন্যাশনাল সার্টিফাইড ডিজিটাল মার্কেটার অ্যান্ড সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট, বা সামথিং লাইক দ্যাট। আমার সম্পর্কে আমি একটু ডিটেল লিখতে পারি। সো আমি একটু লিখে দিই, তাই না? এখানে আমি লিখতে পারি দিস ইজ মুন্না হেয়ার, ইন্টারন্যাশনাল সার্টিফাইড ডিজিটাল মার্কেটার অ্যান্ড সোশ্যাল media consultant. Okay, so
ডিজিটাল বানানটা ভুল আসছে, কনসালটেন্ট বানানটা ভুল আসছে, কনসালটেন্ট। সো আমি ওর সম্পর্কে আরো চাইলে আরো লিখতে পারি, জাস্ট একটা শর্ট ডিসক্রিপশন দিয়ে দেবো, এটা আমি দেখাবো যে কিভাবে চেঞ্জ হচ্ছে এটা। এরপর হচ্ছে ব্লগ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, ফ্যাব আইকন, যেমন এখানে দেখেন ফ্যাব আইকন কোনটাকে বলে, এই যে গ্রোথ মুন্নার পাশে ছোট্ট একটা আইকন দেওয়া আছে, বাট এটা কিন্তু চলে আসছে কি বলেন তো, ব্লগারের যে ডিফল্ট চিহ্নটা, এটা আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন ধরে নিলাম আমি একটা ফ্যাব আইকন দিতে চাই, ফ্যাব আইকন হিসেবে আসলে আমার কোনো ছবিও আমি চাইলে দিতে পারি, অনেকেই দেয়। সো লেটস ট্রাই। আমি আসলে ছবি দিতে চাচ্ছি না, আমার একটা লোগো রয়েছে, রিসেন্টলি আই ওপেন্ড এ লোগো ফর মাইন, ওইটা আমি দিয়ে দিব এখানে। ওকে, সো দ্যাট ইজ দ্য লোগো। এই লোগোটা যদি আমি এখানে দিয়ে দিই, আই হোপ যে ইটস গোয়িং গুড। সো সেভ দিয়ে দিব, আমি চুজ করে এটা সেভ দিয়ে দিব। ওকে, তাহলে কি হয় একটু দেখি রিলোড দিয়ে। আচ্ছা, এখানেও মনে সেভ করতে হবে, অপশন রয়েছে মেবি। ফ্যাব আইকনটা, আচ্ছা ফ্যাব আইকনটা নেয় নাই বেসিক্যালি, কারণ এটা খুবই ছোট ছিল মেবি। হ্যাঁ, ফ্যাব আইকনটা নেয়নি, নাকি নিয়েছে? সেভ। আচ্ছা, ওকে, এটা অলরেডি নিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন গ্রো উইথ মুন্নার সামনে, বাট খুবই ছোট, দেখা যাচ্ছে না। এনিওয়েজ, আমি এখানে চাইলে অন্য কিছু নিতে পারি, আমার একটা ছবিও নিতে পারি চাইলে আমি, সো দ্যাট ছবিটা শো করে। ধরেন আমি আমার এই ছবিটা নিতে চাই, ওপেন। আচ্ছা, এটা অনেক বেশি, যাই হোক যেটা দিয়েছি আমি ওইটাই থাকুক। এই যে গ্রো উইথ মুন্নার ছোট্ট একটা লোগো চলে আসছে, এটাই থাকুক। প্রাইভেসি আছে এখানে, আপনি চাইলে ভিজিবল টু সার্চ ইঞ্জিন, দ্যাট মিনস আপনাকে কেউ সার্চ করে আপনার ব্লগটা পাবে, এটা অন রাখতে পারেন, চাইলে অফও রাখতে পারেন। পাবলিশিং হচ্ছে, ব্লগ অ্যাড্রেস হচ্ছে আমার এটা গ্রো উইথ মুন্না। প্রয়োজন বিশেষে যদি আপনার কখনো প্রয়োজন হয়, আপনি একটু চেঞ্জ করে নিতে পারবেন, যদি অন্য কোনো ডোমেইন আপনার কখনো পছন্দ হয়ে যায় বা অ্যাভেলেবেল যদি থাকে, সেটা আপনি নিতে পারবেন। বাট আমার পরামর্শ হচ্ছে এই ডোমেইন অ্যাড্রেসটা চেঞ্জ করা উচিত না, যদি একবার আপনি লাইভ করে ফেলেন আপনার সাইট। আর এরপরে এগুলো হচ্ছে নর্মালি এইচটিটিপিএস বা ইন্টারনেট সেটিংস এর বিভিন্ন অপশন, পারমিশন, আপনার ব্লগ অ্যাডমিনস অ্যান্ড অথর্স। ইভেন আপনি যদি আপনার ব্লগে অ্যাডমিন বাড়াতে চান, আপনি যদি অনেক বিজি পার্সন হন, আপনি আপনার ব্লগ মেনটেন করতে পারছেন না, আপনি অন্য কাউকে আসলে সরি অন্য কাউকে আসলে অ্যাডমিন করতে চান বা বাড়াতে চান, তখন এই যে ইনভাইট মোর অথর্স, আপনি তাদের ইমেইলে ইনভাইটেশন পাঠাতে পারবেন। দ্যাট মিনস আপনি ইনভাইটেশন পাঠালে ওনারা অ্যাকসেপ্ট যদি করে, তাহলে এই সেম ইন্টারফেস ওনাদের কাছেও চলে যাবে, ওনারা আপনার ব্লগ আপডেট করতে পারবে, নতুন পোস্ট দিতে পারবে। ওকে, সো দ্যাট ইজ দ্য থিং। এটা সেটিং এর মোটামুটি বেসিক পার্ট, এখানে আরো নিচে অনেক সেটিংস আছে, আপনারা দেখে নেবেন। এগুলো সবগুলো আমাদের জন্য খুব বেশি প্রয়োজনীয় না, বাট জানাটা উচিত। আমরা সবাই একটু, অনেক সেটিং আছে বেসিক্যালি 100 এর মতো প্রায় অলমোস্ট, তো এগুলো আমরা একটু দেখে নিব সবাই। এরপরে হচ্ছে ভিউ ব্লগ, লাস্টে আমরা যদি ভিউ ব্লগে ক্লিক করি, তাহলে আমাদের ওয়েবসাইটটা আমরা দেখতে পারবো, বা যে ডোমেইনটা আমরা তৈরি করেছি। এই হচ্ছে মোটামুটি ব্যাপার স্যাপার ব্লগের। সো আই হোপ যে আমরা ক্লিয়ার অ্যাবাউট ব্লগিং। এখানে আমরা এরকম আরো অনেক ব্লগ অলরেডি আমার তৈরি করা ছিল, আমি যদি একটু দেখাই, ডিজিটাল মার্কেটিং ক্লাব নামে একটা ব্লগ আমি করেছিলাম, সেম ভাবে আপনাদের যেভাবে দেখাচ্ছে এইভাবে হয়তো বা কোনো একটা ব্যাচে আমি দেখাচ্ছিলাম। এই যে ডিজিটাল মার্কেটিং ক্লাব, এটাও একটা ডিফারেন্ট থিম পিক করা ছিল, এখানে কিছু পোস্ট দেওয়া ছিল, এখানে যে নিচে আরো কিছু পোস্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং ট্রেন্ড, তারপরে একটা ডিজিটাল মার্কেটিং সামিট সহ বেশ কিছু পোস্ট। সো এরকম ভাবে আমরা যখন পোস্ট করব, অবশ্যই ইউ হ্যাভ টু মেক শিওর যে আমরা মোর দেন 10+ বা 20+ পোস্ট যখন দিচ্ছি, তখন আসলে আমাদের ওয়েবসাইটটা দেখতে ভালো লাগবে, বা আপনার মনে হবে যে না, ইটস সামথিং। আর এই মুহূর্তে যদি এইটাতে ঢোকেন, growwithmona.blogspot.com, ইটস নাথিং, এটা আসলে কেউ এটা দেখবে না। তো উই হ্যাভ টু মেক শিওর যে আমরা যে জিনিসটা তৈরি করছি সেটা অবভিয়াসলি যেন কোয়ালিটিফুল হয়, যেন আমরা সেই কোয়ালিটি অফ জিনিস মেনটেন করে কাস্টমারকে দিতে পারি। তার কারণ হচ্ছে, আপনি ব্লগটা কেন করছেন, অলওয়েজ মাথায় রাখবেন যে ব্লগিং এ যখনই আমি করব, তখনই কিন্তু আমাকে মানুষের কোনো না কোনো প্রয়োজন সার্ভ করতে হবে, এই কনসেপ্টটা যেন আমাদের মাথায় থাকে। আদারওয়াইজ কিন্তু আপনি ব্লগিং এ কখনোই সফল হবেন না। যেমন আমরা যতই এক্সাম্পল দেখাই, দেখেন গ্রো উইথ মুন্না, এটাতে আসলে অনেক বেশি মানুষ ঢুকবে না, এটা ন্যাচারালি বোঝা যায়, তার কারণ এটা মানুষের প্রয়োজন না। এখন আমি যদি লিখি যে এরকম হতে পারে যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নিয়ে আমি পার্সোনালি ঘুরতে অনেক বেশি পছন্দ করি, সো আমার এরকম হতে পারে যে আমি ট্রাভেল নিয়ে একটা ব্লগ করলাম, তখন আমি এরকম লিখলাম যে travelwithmunna.blogspot.com। হ্যাঁ,
তখন আমি এখানে যখন ট্রাভেল স্টোরিগুলো দিব তখন কিন্তু অনেকে আসবে এবং এই ব্লগগুলো পড়বে। কেন পড়বে? তাদের রিকোয়ারমেন্টের জন্য। তারা হয়তোবা সেই সমস্ত জায়গায় যেতে চায়, ঘুরতে চায়, দ্যাটস ওয়াই তারা পড়বে। সো অবশ্যই আপনারা মাথায় রাখবেন, যদি কমার্শিয়ালি চিন্তা করেন কখনো, যে এরকম কোনো একটা জিনিস নিয়ে ব্লগ করতে যেটা আসলে মানুষের প্রয়োজন মেটাবে, সো দ্যাট ইউ ক্যান সাকসিড অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে আমরা ফ্রিতে তো আসলে অনেক দূর করতে পারবো না, তাই না? আমাদের তো অবশ্যই কমার্শিয়ালি চিন্তা করতে হবে যে আমি একটা কিছুর পিছনে ইনপুট দিচ্ছি, সেখান থেকে আমার আর্নিং আসতে হবে। তো এরকম ভাবে আমাদের একটু ইন্টেলিজেন্ট ভাবে আসলে সিদ্ধান্তটা নিতে হবে যে কি টপিক নিয়ে আমরা ব্লগিং করতে চাচ্ছি বা ব্লগ করব, যেটা দ্বারা আসলে আর্নিং আসতে পারে বা ইন ফিউচারে আমরা এখান থেকে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে কিছু প্যাসিভ আর্নিং এ যেতে পারি। ওকে, সো দ্যাট ইজ দ্য থিং। আমি একটু দেখতে চাচ্ছি যে ব্লগ রিলেটেড কারো কোনো প্রশ্ন আছে কিনা। যদি থাকে আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে। আহ, কারো কি কোনো প্রশ্ন রয়েছে অ্যাবাউট ব্লগ? ইজ ইট ক্লিয়ার টু অল? আমাকে একটু কমেন্ট করে সবাই জানান। একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করতে হবে আমাকে। আমরা কি সবাই বুঝতে পেরেছি? যতটুকু দেখেছেন, ইজ ইট ক্লিয়ার টু অল? ব্লগিংটা কি, কিভাবে করতে হয় বা কেন করব আমরা, ইজ ইট ক্লিয়ার টু অল? আমাকে একটু সবাই কমেন্ট করে জানাতে হবে। um, আলফিল হাম ইয়েস, রায়হান শোভন ইয়েস লিখেছেন, এমডি নজরুল ইসলাম ইয়েস লিখেছেন। বাকি সবাই আছেন আমার সাথে নাকি চলে গেছেন? আই এম নট শিওর, কমেন্ট না করলে ভাববো যে চলে গেছেন। হুমায়ুন কবি ইয়েস লিখেছেন, ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ বোঝার জন্য। আরো যদি কোনো কোয়েরিজ থাকে বলতে পারেন আমাকে, ইভেন কমেন্ট করে জানাতে পারেন। আমি আবারও আসবো, এসে আপনাদের কমেন্টগুলো আবারও পড়বো। ইভেন যখনই কোনো বিষয় বুঝতে পারছেন না, ইনস্ট্যান্ট কিন্তু কমেন্টটা করে রাখবেন। অনেক সময় হয় যে ভুলে যাই পরবর্তীতে জিজ্ঞাসা করতে, সো কমেন্ট করে রাখবেন, হয়তো আফটার সেশন আমরা এগুলো আবার রিপ্লাই করার চেষ্টা করব। ওকে, সো গাইজ আমরা ব্লগটা দেখে নিলাম, এবং আমি আবারও বলছি কমার্শিয়ালি প্ল্যান করতে হবে আমাদের। আর নর্মালি নিজেদের প্র্যাকটিসের জন্য একটা করতে পারেন, যেটা আমি তৈরি করে দেখালাম। অনেকগুলো পোস্ট থাকলে আসলে দেখতে আরো অনেক ভালো লাগতো, বা একটু চেঞ্জ আপনারা পেতেন এখানে বেসিক্যালি। যাই হোক, আমরা নেক্সটে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটাকে আমরা বলছি গুগল অ্যানালিটিক্স। এবং গুগল অ্যানালিটিক্সটা কি, কেন দরকার আপনাদের, সেটা আমরা আলোচনা করব। সো প্রথমেই সেম ভাবে আমরা যদি একটু গুগল অ্যানালিটিক্সটা লিখি, তাহলে কি পাই দেখি, গুগল আমাদেরকে কি বলে সেটা একটু আমরা পড়ে জানার চেষ্টা করি। এবং আমি আমার মতো করেও বলবো। ইংরেজি থেকে অনুবাদ যদি করি, তাহলে গুগল অ্যানালিটিক্স গুগল অফার করে এমন একটি ওয়েব অ্যানালিটিক্স বা পরিষেবা যা বর্তমানে ওয়েবসাইট ট্রাফিক ট্র্যাক করে এবং প্রতিবেদন করে গুগল বিপণন প্ল্যাটফর্মের ব্র্যান্ডের প্ল্যাটফর্ম হিসেবে। গুগল অধিগ্রহণের পর 2005 সালে নভেম্বর মাসে এই পরিষেবাটি চালু করে, 2005 সালে। ওকে, তো এটা হচ্ছে উইকিপিডিয়ার ভাষায় আপনারা শুনলেন। এবার আমি আমার ভাষায় একটু বলবো। গুগল অ্যানালিটিক্সটা হচ্ছে এমন একটা জায়গা, ট্রাফিক মাপা হয়। এখন এই ট্রাফিক কি রাস্তার ট্রাফিক, লাইক হচ্ছে মহাখালী, কি বলে, মহাখালী রাস্তার উপরে যে ট্রাফিকটা থাকে, বনানী যে ট্রাফিক পড়ে, মিরপুরে যে ট্রাফিক পড়ে, রাস্তার ট্রাফিক পুলিশ নাকি এরা? না, এই ট্রাফিক হচ্ছে ওয়েবসাইটের ভিজিটর, যেটা আমি অলরেডি আলোচনা করেছি আগে একদিন। আপনি আপনার ওয়েবসাইটে কি পরিমাণ মানুষ সেখানে আসছে প্রতিনিয়ত, কি পরিমাণ মানুষ যাচ্ছে, এটাকে আমরা মূলত বলছি ওয়েব ট্রাফিক। ওকে, সো এই ওয়েব ট্রাফিক আপনাকে যদি নির্ণয় করতে হয়, কিভাবে করবেন? সিম্পল একটা কনটেক্সট আমি বোঝানোর চেষ্টা করি। ধরেন আমার একটা ওয়েবসাইট যেটা হচ্ছে munnaruz.com। হ্যাঁ, এখন এই munnaruz.com-এ কি পরিমাণ ভিজিটর প্রত্যেকদিন ভিজিট করতেছে, এটা জানার উপায় কি আমার? মানে নর্মালি আমাদের কি মনে হয়, এটা আমরা কিভাবে জানতে পারি? অথবা এটা তো লাইক পার্সোনাল একটা ওয়েবসাইট। আমি যদি একটু কমার্শিয়ালি চিন্তা করি, ধরেন digitalscholar.bd.com, এই ওয়েবসাইটটাতে যদি আমি এই মুহূর্তে ঢুকি, ডিজিটাল স্কলার ওয়েবসাইটে অনেকেই ঢোকে, তার কারণ অনেকেই কোয়েরিজ করতে চায় আসলে বা জানতে চায় আমাদের সম্পর্কে। তো এখানে কতজন মানুষ ঢুকলো আজকে আমার ওয়েবসাইটে, সেটা কি আমার জানার প্রয়োজন নাকি প্রয়োজন না? কমার্শিয়ালি চিন্তা করে বলবেন। আমি সবার কমেন্ট চাচ্ছি যে আমি ডিজিটাল স্কলারের একজন মেন্টর হিসেবে বা ডিজিটাল স্কলার একজন প্রতিনিধি হিসেবে এটা কি আমার জানার কোনো প্রয়োজনীয়তা আছে যে আমার ওয়েবসাইটে কতজন মানুষ ঢুকলো? আমাকে একটু কমেন্ট করে জানান তো, যেটা কি আমার জানা উচিত কিনা। ওকে, সো আমাকে বলছেন যে অফকোর্স ইয়েস, থ্যাংক ইউ। অবশ্যই আমার জানা প্রয়োজন। তার কারণ হচ্ছে এই ওয়েবসাইটে যারা ঢুকছে, আমি যদি আমার ট্রাফিক রেশিওটা জানতে পারি, অথবা ধরেন আমাদের যে কোর্সেস যে অপশনটা আছে, এই কোর্সে যদি আপনি ক্লিক করেন, আপনি এখানে দেখতে পারবেন যে আমাদের অ্যাভেলেবেল কি কি কোর্সেস রয়েছে। এখানে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার্স, এসইওর একটা কোর্স রয়েছে,
তো এই কোন কোর্সে মানুষ বেশি ক্লিক করতেছে, ধরেন সামহাও এসইও আপকামিং একটা কোর্স আমাদের ডিজিটাল স্কলার থেকে, তো আমি যদি এটাতে ক্লিক করি, দ্যাট মিনস এখানে কতজন ভিজিটর এই পেজটা ভিজিট করেছে, দ্যাট মিনস এসইওর যে কোর্সটা সম্পর্কে তারা জানতে চেয়েছে এরকম কতজন ব্যক্তি, আমার কি এটা জানা প্রয়োজন? অবশ্যই প্রয়োজন। তার কারণ হচ্ছে সেই অনুযায়ী কিন্তু একটা কোম্পানি অথবা একটা ব্র্যান্ড ডিসিশন নিতে পারে যে তার কোন প্রোডাক্টটা বেশি চলছে বা কোন প্রোডাক্টটা বেশি চলবে ইন ফিউচারে, রাইট? তো মোট কথা একটা বিজনেসে গ্রোথ লেভেল যদি আমরা চিন্তা করি, একটা বিজনেসে গ্রো লেভেল যদি আমরা চিন্তা করি, ইউ হ্যাভ টু অবভিয়াসলি মেক শিওর ইউর ওয়েবসাইট ট্রাফিক অর ইউর ভিজিটর, সো দ্যাট ইউ ক্যান মেক শিওর ইউর প্রফিট। সহজভাবে যদি আমরা বুঝি, দ্যাট মিনস আপনার বিজনেস যেটাই হোক না কেন, আপনার ওয়েবসাইট যেটাই হোক না কেন, সেটার ডেটা মেজারমেন্ট সিস্টেম বা গুগল অ্যানালিটিক্সটা খুবই ইম্পর্টেন্ট একটা টুলস, সো দ্যাট আমরা এখান থেকে আসলে বেনিফিটেড হতে পারি। এবং নট ইম্পর্টেন্ট যে শুধু আমরা নাম্বারটাই জানবো গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে, শুধুমাত্র আমরা সংখ্যাটা জানবো এরকম কিন্তু না। আপনি আরো ইন ডিটেল কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার ওয়েবসাইটে যারা আসতেছে তাদের বিহেভিয়ার্স কি, তারা কি কি বিষয় ইন্টারেস্টেড, তারা কি কি বিষয় নিয়ে রিসার্চ করে অনলাইনে, তাদের বয়স কত, তাদের লোকেশন কোথায়, তারা কোন শহর থেকে আপনার ওয়েবসাইটে ভিজিট করতেছে, এই ডেটাগুলো কিন্তু আপনি পেতে পারেন বাই গুগল অ্যানালিটিক্স। সো আই হোপ যে আমরা এতক্ষণে এতটুকু আলোচনাতেও বোঝার কথা যে কি পরিমাণ গুরুত্ব বহন করে গুগল অ্যানালিটিক্স, এবং এটা শুধুমাত্র একটা বিজনেসের জন্য না, গুগল অ্যানালিটিক্স বা অ্যানালিটিক্যাল যে বিষয়গুলো থাকে এগুলো নিয়ে কিন্তু এখন পৃথিবীর বড় বড় কোম্পানিতে বা বড় বড় স্টার্ট আপ গুলোতে অনেক বিগ বিগ পজিশনও দেওয়া হয়। তার কারণ হচ্ছে আপনি এই ডেটাগুলো অ্যানালাইসিস করে আপনার কিন্তু বিজনেসের সিদ্ধান্তটা নিতে হবে যে আমার বিজনেসটা এখন কি করা উচিত বা কোথায় ইমপ্রুভ করা উচিত, রাইট? সো আই হোপ যে আমরা সবাই ক্লিয়ার গুগল অ্যানালিটিক্সটা কি। আমরা একটু বিস্তারিত আলোচনায় চলে যাব। সো প্রথমেই আমাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে, সেটা হচ্ছে analytics.google.com। ওকে, সো আমরা analytics.google.com এ যদি যাই, তাহলে বেসিক্যালি আমি যে ইন্টারফেসটা দেখতে পাবো সেই ইন্টারফেসটা আপনারা দেখতে পাবেন না। তার কারণ হচ্ছে আমার অলরেডি অ্যানালিটিক্সটা সেট করা আছে। তো তারপর আমি একটু দেখাতে চাইবো যে আমার যেটা সেট করা আছে সেটার ওভারভিউটা আসলে কেমন বা আমি কিভাবে দেখি, এই বিষয়টা প্রথমে দেখাবো, এরপর আমরা জিরো থেকে আবার আলোচনা শুরু করব। সো এই মুহূর্তে আমি যেখানে আছি, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের রেজাল্ট। দেখেন এখানে হচ্ছে বলছে অ্যাক্টিভ ইউজার্স রাইট নাও, এই মুহূর্তে আমার ওয়েবসাইটের ইউজার হচ্ছে 0। এটা হচ্ছে আমি এখন যে প্রপার্টিটাতে আসছি বা যে কনসেপ্টে আছি, এটা হচ্ছে আমার munnarus.com যে ওয়েবসাইটটা সেটা। তো দেখেন এখানে সবকিছু 0 0 দেখাচ্ছে, দ্যাট মিনস আজকে বা এই মুহূর্তে আমার ওয়েবসাইটে কোনো ভিজিটর নাই, এই মুহূর্তে 0 আছে, রাইট? তো আমি আপনাদেরকে একটা টুইস্ট দিতে চাচ্ছি। আমি ডোমেইনটা কপি করে আপনাদের এখানে কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা যারা আমাকে এই মুহূর্তে শুনতে পাচ্ছেন, এখানে সবাই একটু ক্লিক করবেন। হ্যাঁ, আমি যে কমেন্টে দিয়ে দিয়েছি munnarus.com, আপনারা এই ডোমেইনটাতে একটু ক্লিক করবেন সবাই যারা আমাকে শুনতে পাচ্ছেন। munnarus.com এটাতে ক্লিক করেন এবং এরপরে আমরা এখানে কিছু মজা দেখতে পাবো। সো যারা শুনতে পাচ্ছেন আমাকে, মেক শিওর যে ইউ ক্লিক দ্য ইউআরএল অন munnarus.com। সো ক্লিক এখনো পড়েনি, দেখতে পাচ্ছি এখনো আমি ক্লিক এখনো পড়েনি। সো চাচ্ছি যে ক্লিকগুলো করে ফেলেন আপনারা, সো দ্যাট আমরা কিছু চেঞ্জ দেখতে পারি। হ্যাঁ, দেখেন এখানে অলরেডি অ্যাক্টিভ ইউজার্স রাইট নাও একজন দেখাচ্ছে। একজন আছেন যারা আমার এখন 2জন আছেন যারা আমার ওয়েবসাইটটাতে ক্লিক করেছেন, 2 পিপল। আপনারা ক্লিক করে আবার ব্যাক করতে পারেন স্ক্রিনে, কোনো সমস্যা নেই। 2জন যারা দেখছেন, বাকিরা তো দেখছেন, এখন 3জন, দ্যাট মিনস আমার ওয়েবসাইটে 3জন ক্লিক করেছেন। সো টেস্ট ট্রায়াল হিসাবে এখন আবার সবাই ব্যাক করতে পারেন, কোনো সমস্যা নেই, ওয়েবসাইটে থাকতে হবে না, আপনি আবার ক্লাসে ব্যাক করেন। তো বিষয় হচ্ছে 3জন মানুষ এই মুহূর্তে আমার ওয়েবসাইটে আছেন এবং এটা কিন্তু প্রত্যেক সেকেন্ডে রিপোর্ট করছে, প্রত্যেক সেকেন্ড। এই 3জন ব্যক্তি যদি এখন এই munnarus.com এর যে ট্যাবটা, এটা যদি আপনারা এখন কেটে দেন, তাহলে কিন্তু এখানে ইনস্ট্যান্ট 0 চলে আসবে। হ্যাঁ, কেন 0 চলে আসবে? তার কারণ অ্যাক্টিভ ইউজার্স রাইট নাও ওই মুহূর্তে ওই সময় কিন্তু আমার ওয়েবসাইটে কেউ থাকবে না, দ্যাটস ওয়াই 0 চলে আসবে। ইভেন এখানে যদি এখন 3000 ব্যক্তিও আসে, এখানে কিন্তু 3K লেখা থাকবে, যে 3000 ব্যক্তি এটা ভিজিট করেছেন। ওকে, সো এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট বোঝাটা, যে আসলে আমাদের অ্যাক্টিভ ইউজার্স কতজন আছে। ইভেন এটা আপনি লাইভ রিপোর্টিং দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটে কতজন ব্যক্তি লাইভে আছে। এখন আছেন 4জন আমার ওয়েবসাইটটা ভিজিট করতেছেন। ওকে, তো বেসিক্যালি আমি যেটা করব এটা হচ্ছে জাস্ট একটা সারাংশ দেখালাম, আমরা একেবারে 0 থেকে আলোচনাটা করে আসব, সো দ্যাট আপনারা বুঝতে পারেন স্টেপ বাই স্টেপ কিভাবে গুগল অ্যানালিটিক্স আসলে সেট করতে হয়।
তো বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে আমি প্রথমেই নতুন একটা প্রপার্টি নিয়ে নিব। দ্যাট মিনস আপনারা যখন আসবেন, আপনারা যখন আসলে কি বলে, আপনারা যখন analytics.google.com-এ আসবেন তখন আপনাদের প্ল্যাটফর্মটা কিরকম দেখাবে এটা আমি একটু দেখাতে চাচ্ছি। আমি যেটা করব, একটা নতুন উইন্ডো নিয়ে নিব আমি। analytics.google.com এটাতে আমি ঢুকছি। ওকে, সো আমি আপনাদের মতো করে দেখাচ্ছি, আপনারা যদি আসেন কেমন লাগবে দেখতে। সো গুগল অ্যানালিটিক্স এ অব্যাহত থাকুন এরকম আসছে, আপনাকে ইমেলটা দিতে হবে অবভিয়াসলি। সো আমি আমার ইমেলটা, একটা ইমেল আমি এখানে দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটা দিতে হবে, সাইন ইন করলাম। ওকে, তো এখানে কিছু ভেরিফিকেশন বা আদার্স কিছু থাকে ইমেলের, ওইটা আমরা ওই কনসেপ্টটা বাদ দিব, স্কিপ করে যাব, মেইন যে ডোমেইনটা ওইটাতে আমরা যাব। সো আপনি আপনার ইমেল থেকে সাইন আপ করবেন নর্মালি, analytics.google.com আপনি ঢুকবেন, আপনার ইমেইলে জাস্ট ঢুকতে বলবে, দ্যাটস ইট, আর কিছু বলবে না। আপনি জাস্ট ওইটাতে ঢুকবেন। এইটা হচ্ছে ফার্স্ট ইন্টারফেস, আপনাদেরকে দেখাবে ওয়েলকাম টু গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্স গিভ ইউ দ্য ফ্রি টুলস ইউ নিড টু অ্যানালাইজ ডেটা ফর ইউর বিজনেস ইন ওয়ান প্লেস, সো ইউ ক্যান মেক স্মার্টার ডিসিশনস। এটা কিন্তু অলরেডি বলেই দিচ্ছে কি কি ফিচার আছে, কমপ্লিট ইনফরমেশন, গেট ইনসাইট অনলি গুগল ক্যান গিভ, কানেক্ট ইউর ইনসাইট টু রেজাল্ট। ওকে, সো যাই হোক, এখানে আমরা বলছি সেট আপ ফর ফ্রি, এটা আপনি ফ্রি সেট আপ করতে পারবেন। সো আমরা এটাতে ক্লিক করছি। তো প্রথমেই আমাদেরকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে অ্যাকাউন্টের একটা নেম দিতে হবে, এবং এইটা প্রত্যেকটা স্টেপ কিন্তু আমাদেরকে বুঝে বুঝে যেতে হবে গাইজ। আমি কেন বলছি এই কথাটা, কয়েকটা ধাপে মূলত গুগল অ্যানালাইটিক্স এর অ্যাকাউন্ট তৈরি করা যায়, এবং বিভিন্ন জায়গায় ইউটিউবে অনেক ভিডিওস আছে যেগুলো আমি পার্সোনালি ওগুলো আসলে প্রেফার করি না, অনেক পন্থা আছে, বাট আমি যে পথটা দেখাচ্ছি দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট এবং সেফলি আপনি অ্যাকাউন্ট আসলে ডান করতে পারবেন। সো প্রথমে অ্যাকাউন্ট নেম দিতে বলছে, অ্যাকাউন্ট নেমটা কি এটা আমাদেরকে একটু বুঝতে হবে। অ্যাকাউন্টের নেম দেওয়ার সময় আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। তো বেসিক্যালি অ্যাকাউন্টের নাম কি হওয়া উচিত, তাই তো? অ্যাকাউন্টের নাম হওয়া উচিত, ধরেন আমি আমার এক্সাম্পল যদি দেই, munnaruz.com, এটা কি, এটা হচ্ছে আমার একটা ব্যক্তিগত পোর্টফোলিও ওয়েবসাইট, তাই তো? এখন আমার নাম তো নিশ্চয়ই মুন্নারুজ না, আমার নাম হচ্ছে এনালম মুন্না। তো বিষয় হচ্ছে আমি অ্যাকাউন্টের নাম দিতে পারি, এনালম মুন্নাও দিতে পারি অথবা মুন্নারুজও দিতে পারি, আইডেন্টিটির জন্য। ইটস নট টু মাচ ইম্পর্টেন্ট, বাট আইডেন্টিটির জন্য আপনার এই নামটা দেওয়া উচিত। সো আপনি চাইলে আপনার একটা অ্যাকাউন্ট নেম মুন্নারুজ ইউজ করতে পারবেন, চাইলে আবার এনালম মুন্নাও ব্যবহার করতে পারবেন। সো আমি এখানে দিলাম হচ্ছে মুন্না রুলসই দিয়ে দিলাম, মুন্না RULES, মুন্না রুলস, অ্যাকাউন্ট নেম বা বিজনেস নেম, যদিও বিজনেস নেম বলা হয় না, ওইটাই সিমিলার। তো এখানে আপনাকে বেশ কিছু অপশন দিবে, অ্যাকাউন্ট ডেটা শেয়ারিং সেটিং, এখানে গুগল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের যে কি বলে টার্মস অ্যান্ড কন্ডিশন সেটার সাথে আপনাকে অ্যাগ্রি করতে হবে, বেঞ্চমার্কিং এর সাথে অ্যাগ্রি করতে হবে, টেকনিক্যাল সাপোর্ট টিমের সাথে অ্যাগ্রি করতে হবে, অ্যাকাউন্ট স্পেশালিস্ট, প্রত্যেকটা জায়গায় আপনাকে অ্যাগ্রি করতে হবে। এটা ডিফল্ট ভাবে দেওয়া থাকবে ঠিক চিহ্নটা, আপনি এগুলো জাস্ট চেক আউট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর আপনাকে বলতেছে প্রপার্টি ডিটেলস দেওয়ার জন্য, আপনি যে আপনার যে ডোমেইনটা দিয়ে করতে চাচ্ছেন এটা প্রপার্টি ডিটেলস, যেমন এখানে বলছে ক্রিয়েট এ গুগল অ্যানালাইটিক্স ফর প্রপার্টি, create a Google Analytics for property to measure your web and app data. Property name, এই প্রপার্টি নেমটা কি, এই প্রপার্টি নেমটা আমাদের মতো করে আমরা দিতে পারবো। যেমন বিষয়টা এরকম, ধরেন আপনার ওয়েবসাইটটা হচ্ছে munnaruz.com, আপনি একটু আগে দিয়েছিলেন। সো একটা হচ্ছে আমার মুন্নারুজ নাম দিলাম, হ্যাঁ, সিমিলার নামও চাইলে আপনি এখানে ব্যবহার করতে পারেন, বাট কথা হচ্ছে আমি একটু আগে যেটা দেখাচ্ছিলাম আপনাদের, আমি একটু আবারও যাইতে চাইবো আমার আগের যে ট্যাবটা আছে, এই ট্যাবটা ছিল। ওকে, তো এটা কেন দেখালাম, তার কারণ হচ্ছে দেখেন অলরেডি আমার এখানে অনেকগুলো প্রপার্টি আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? মুন্না রোস্ট, সততা জেন, ডিজিএম ক্লাব, তারপরে হচ্ছে স্বপ্নজয়, তারপরে এফ কমার্স বিডি, এফ কমার্স, অনেকগুলো প্রপার্টি আছে। দ্যাট মিনস আমার একই অ্যাকাউন্টের ভিতরে বেশ কয়েকটা প্রপার্টি আছে, হ্যাঁ, এবং এক একটা কিন্তু এক এক নামের। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, আমরা ন্যাচারালি যেটা করতে পারবো, আমাদের যে আপনার যে ডোমেইন বা যে বিজনেস নেমটা ওইটা দিয়ে আপনি চাইলে করতে পারেন। তার মানে হচ্ছে আমি এখানে মুন্না রুলস আবারও দিতে পারি, আমি এখানে ধরেন ছোট হাতের দিলাম, কোনো সমস্যা নেই, মুন্না রুলস, এটা হচ্ছে আমার প্রপার্টি নেম। ওকে, এরপরে বলতেছে রিপোর্টিং টাইম জোন, ইউনাইটেড স্টেট দেয়া আছে, আমরা এটা চেঞ্জ করে কি দিব, বাংলাদেশ দিব। আপনি একটু নিচে গেলে বাংলাদেশ পেয়ে যাবেন। রিপোর্টিং টাইম জোন বাংলাদেশ, GMT +06 বাংলাদেশ টাইম, এটা এনশিওর করতে হবে।
কারেন্সি দেওয়া আছে, কারেন্সি হচ্ছে ইউএস ডলার। এইটা আমরা আসলে ইউএস ডলারই রাখবো। এটার অনেক ধরনের ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাগুলো আমরা ফ্রিল্যান্সিং ক্লাসে অবশ্যই শিখবো। বাট এখন আমি যতটুকু বলে রাখছি যে গুগল অ্যানালিটিক্সে আসলে পেমেন্ট বা কারেন্সি ফিচারটা এরকম একটা বিষয় যে আপনি চাইলেও বিডিটিতে পেমেন্ট করতে পারবেন না। দ্যাটস ওয়াই আমরা ইউএস ডলারটাই রাখবো। সো রিপোর্টিং টাইম রাখবো বাংলাদেশ, আর কারেন্সি রাখবো ইউএস ডলার। ওকে, দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে হচ্ছে আমাকে বলতেছে বিজনেসের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, হেল্প আস টেইলর ইউর এক্সপিরিয়েন্স বাই আনসারিং দ্য ফলোইং ইন্ডাস্ট্রি ক্যাটাগরি। আপনার যে বিজনেসটা, আপনি যে বিজনেসটার জন্য গুগল অ্যানালিটিক্স সেট করতে চাচ্ছেন, ওইটার ইন্ডাস্ট্রিটা কি। আমরা যদি এখানে ক্লিক করি অনেক ইন্ডাস্ট্রি পাবো, যেমন ধরেন আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট, অটোস অ্যান্ড ভেহিকেলস, বিউটি অ্যান্ড ফিটনেস, বুকস অ্যান্ড লিটারেট, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালস, কম্পিউটার ইলেকট্রনিক্স, ফিন্যান্স, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, তারপরে গেমস অ্যান্ড হেলথ, অনেক অনেক ইন্ডাস্ট্রি আমরা পাবো। তো এটা আমাদেরকে অবশ্যই, আমরা কোনো না কোনো ইন্ডাস্ট্রিতে তো বিজনেস করবো, রাইট? সরি, কোনো না কোনো ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা বিজনেস অবশ্যই করছি বা করব। তো এইটা বেসিক্যালি আমাদের বিজনেসটা কোন ইন্ডাস্ট্রির ভিতর পড়ে এটা আপনাকে চুজ করতে হবে। যেমন আমাদের বেসিক্যালি কনসেপ্টটা ছিল munnarus.com এর জন্য, সো এটা কিন্তু একটা পোর্টফোলিও ওয়েবসাইট, তাই তো, অথবা ব্যক্তি রিলেটেড। তো আমরা একটু খোঁজার চেষ্টা করি এটা কিসের ভিতরে পাওয়া যায়। হবিস অ্যান্ড ইন্টারনেট, টেলিকম, নিউজ, রিয়েল এস্টেট, পিপল অ্যান্ড সোসাইটি, পিপল অ্যান্ড, না এটা হয় না। আচ্ছা, তো আপনি যদি সামহাও এক্সাক্ট প্রপার্টি বা এক্সাক্ট ইন্ডাস্ট্রি খুঁজে না পান, আপনি নিচে দেখবেন যে আদার নামে একটা বাটন আছে, এই আদারটাই সিলেক্ট করে দিবেন, ইন্ডাস্ট্রি ক্যাটাগরি আদার্স। বিজনেস সাইজ বলতেছে যে আপনার বিজনেস সাইজটা কতটুকু, স্মল বিজনেস নাকি মিডিয়াম বিজনেস, 1 to 10 এমপ্লয়িজ, 11 to 100 এমপ্লয়িজ। তো আমার হচ্ছে মিডিয়াম, 11 to 100 এমপ্লয়িজ দিব আমি। এরপরে এখানে বলছে যে how do you intend the use Google Analytics with your business, click all that apply। সেটা হচ্ছে মেজর কাস্টমার এঙ্গেজমেন্ট উইথ মাই সাইট অর অ্যাপ, মানে কি কি বিষয়ের জন্য আপনার আহ, এই গুগল অ্যানালিটিক্সটা দরকার, আপনি কেন আসছেন এখানে, সহজ কথায় আনসার দিতে হবে। সো আমার অবশ্যই আমার কাস্টমার বা তাদের এঙ্গেজমেন্ট চেক করার জন্য আমি আসছি। অপটিমাইজ মাই সাইট অ্যান্ড অ্যাপ এক্সপিরিয়েন্স, এগুলো আপনি সব চেক করে করে, মানে কি বলে, টিক চিহ্ন দিয়ে দিতে পারেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মে পারেন। যদি কোনোটা মনে হয় যে না এটার জন্য তো আমি আসি নাই, বেসিক্যালি আপনি সবই করতে পারবেন, এটা একটা চেক লিস্ট, সো দ্যাট আপনার ড্যাশবোর্ডটা ওরা ওইভাবে সাজাই দিতে পারে। অপটিমাইজ মাই সাইট অর অ্যাপ এক্সপিরিয়েন্স, মেজর ডেটা অ্যাক্রস মাল্টিপল ডিভাইসেস অর প্ল্যাটফর্মস, এটা দরকার নেই। অপটিমাইজ মাই অ্যাডভার্টাইজিং কস্ট, এটা হতে পারে। ইনক্রিজ মাই কনভার্সন, দরকার নেই। মেজর কন্টেন্ট মনিটাইজেশনও দরকার নেই। অ্যানালাইজ মাই অনলাইন সেলস, দরকার আছে। মেজর অ্যাপ ইনস্টল, দরকার নেই। মেজর লিড জেনারেশন, এটাও আমার দরকার নেই। সো আমি এরকম, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তি নির্ভর। আমি আবারও রিপিট করছি, আপনি তো অবশ্যই ইংরেজি বোঝেন, পড়ে দেখবেন যে আপনার কোনটা দরকার অথবা দরকার না। এটা আসলেই ম্যাটার করে না, বাট ড্যাশবোর্ডের জন্য কিছু কিছু ক্ষেত্রে ম্যাটার করে। সো আপনি কোন কোন জিনিস দরকার, আপনি জাস্ট ওই যে বাজারে যেমন যান শপিং করার জন্য, পিক করে করে আপনি এই ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ওকে, সো এখন এখানে একটা ফর্ম দিবে আপনাকে, গুগল অ্যানালিটিক্স টার্মস অফ সার্ভিসেস এগ্রিমেন্ট, এবং এখানে আপনাকে এগ্রিমেন্টটা মানে কি বলে পূরণ করতে হবে। তো প্রথমে বলছে যে আপনি কোন জোনের জন্য এগ্রিমেন্টটা, এক একটা ডিফারেন্ট কান্ট্রির জন্য এক এক রকমের। ইউনাইটেড স্টেট দেওয়া আছে, এটা আমরা চেঞ্জ করে বাংলাদেশ খুঁজে নিব। একটু নিচে স্ক্রলিং যদি করি, এই যে বাংলাদেশ। এরপর আমাকে বলছে গুগল মার্কেটিং প্ল্যাটফর্ম, গুগল অ্যানালিটিক্স টার্মস অফ সার্ভিসেস, এটা একটু পড়ে দেখবেন যদি সময় থাকে। বেসিক্যালি আমাদের সময় থাকলেও কি না থাকলেও কি, মানে আপনি যদি অ্যাগ্রি না করেন আপনাকে তো অ্যাকাউন্টে ওপেন করতে দিবে না, বাট তারপর একটু পড়ে রাখা বেটার, আপনারই নলেজ বাড়বে। সো বেসিক্যালি আমরা একটু পড়ে দেখবো। এরপরে অ্যাকসেপ্ট করতে হবে ডেটা প্রসেসিং টার্মসটা। এরপরে হচ্ছে গুগল মেজারমেন্ট কন্ট্রোলার ডেটা প্রোটেকশন টার্মস, এটাতেও অ্যাগ্রি করতে হবে। এবং ফাইনালি আপনাকে আই অ্যাকসেপ্ট এই বাটনটাতে ক্লিক করতে হবে। তো এটা একটু কয়েক সেকেন্ড সময় নিয়ে নতুন একটা ইন্টারফেস আপনাকে দিবে। আহ, এখানে বলছে মাই ইমেল কমিউনিকেশন, এটা জাস্ট আমি সেভ করে রাখবো। যদি কোনো ফিচার আপনি এখান থেকে পারফরমেন্স সাজেশন এন্ড আপডেট যদি চান, ইমেইলে যদি কোনো কমিউনিকেশন চান, যে গুগল অ্যানালাইটিক্স এর কোনো আপডেট আপনি পেতে চান, তাহলে আপনি এটা টিক চিহ্ন দিয়ে দিতে পারেন। আমার ইমেইলে কোনো কিছু দরকার নেই, সো এই জন্য আমি কিছুই দিলাম না, চেকলিস্টে সেভ দিয়ে দিলাম। সো এইটা দেওয়ার পরে বেসিক্যালি আপনাকে বলবে সেট আপ এ ডেটা স্ট্রিম টু স্টার্ট কালেক্টিং ডেটা। দ্যাট মিনস হচ্ছে আপনি কোন জায়গা থেকে আসলে ডেটা কালেক্ট করতে চান,
এখানে iOS অ্যাপ বলা আছে, অ্যান্ড্রয়েড অ্যাপ বলা আছে, ওয়েব বলা আছে। আমরা শুধুমাত্র ওয়েবটা দিব, তার কারণে এই দুইটা কাজে কিন্তু আমরা গুগল অ্যানালিটিক্স ব্যবহার করছি না, আমরা ওয়েবের জন্য ব্যবহার করছি। সো আমরা ওয়েবে ক্লিক করব। এরপর বলছে আমাকে ওয়েবসাইট ইউআরএল, আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। ওকে, সো ওয়েবসাইটের ইউআরএলটা তো আমরা জানি। আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা আপনি দেখবেন এখানে munnarules.com লেখার চেষ্টা করবেন। তো কেন বলছে এটা? প্রথমেই তো শুধু ডোমেইনটা আমরা কপি করে নিয়ে আসলাম, তাই না? এখানে কপি করে বসে দিলাম, বাট এখানে ছোট্ট একটা মিস্টেক আছে। এই মিস্টেকটা আমরা ম্যাক্সিমাম মানুষ এই ভুলটা করে থাকি। যেমন হচ্ছে আপনি আপনার যে ডোমেইনটা এটা কিন্তু কপি করে নিয়ে এসে আমরা বসাই দিলাম, বাট ঘটনা হচ্ছে এক একটা ওয়েবসাইট দুইভাবে হোস্ট হয় বেসিক্যালি, এইচটিটিপিএস একটা আর এইচটিটিপি একটা। এখন আমরা আমাদের ওয়েবসাইটটা কি সেটা কিন্তু এটা কপি করে নিয়ে আসলেই বুঝবো যে এটা আমাদের, অথবা এখানে মাউস রাখলেও দেখা যায় আমাদের ওয়েবসাইটটা কি এইচটিটিপিএস, আমারটা হচ্ছে এইচটিটিপিএস। তো এটাও এইচটিটিপিএস ডিফল্ট দেয়া আছে। তার মানে হচ্ছে আপনি নিয়ে আসবেন শুধুমাত্র ডোমেইনের নামটা, এইচটিটিপিএস দরকার নেই, এটা ডিলিট করে দিব আমরা। শুধুমাত্র munnarules.com আপনি চাইলে টাইপ করেও বসাতে পারেন অথবা কপি করে নিয়ে আসতে পারবেন। আবার দেখেন, নট ইম্পর্টেন্ট আমারটা এইচটিটিপিএস, এই জন্য সবারটা এইচটিটিপিএস না, এক একটা ওয়েবসাইট এক এক রকমের হয়। সো তখন কারো যদি এইচটিটিপি থাকে আপনি আপনার ডোমেইন থেকে এখানে চেক আউট করবেন, চেক আউট করে সেই অনুযায়ী এটা সিলেক্ট করবেন নাকি ওটা সিলেক্ট করবেন, এটা ডিপেন্ড করে আপনার ডোমেইনের উপরে। এরপর বলছে স্ট্রিম নেম। আপনার স্ট্রিম নেম মূলত আপনার ওয়েবসাইটের যে নেমটা ওইটা আপনি দিতে পারেন। সো সিমিলার ভাবে আমি এখানে মুন্নারুলস আবারও চাইলে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে আমরা হচ্ছে ক্রিয়েট স্ট্রিমে যদি ক্লিক করি, একটু লোড হবে, টোটাল জিনিসটা একটু লোড হয়ে আপনার সামনে কিছু জিনিস চলে আসবে। মেজারমেন্ট একটা আইডি পাবেন আপনি এখান থেকে। মেজারমেন্ট আইডি হচ্ছে এইটা, জাস্ট একটা আইডি দেওয়া হচ্ছে আপনাকে, আপনি এটা চাইলে কপি করে রাখতে পারেন এখান থেকে। এই আইডিটা আমরা এখান থেকে কপি করে নিতে পারি। এখানে বলছে যে হেয়ার ইজ দ্য মেজারমেন্ট আইডি টু নিড অ্যাড ইউর অ্যানালাইটিক্স ট্যাগ কনফার্মেশন সিমিলার ট্র্যাকিং আইডি এখানে দেওয়া আছে। আইডি অফ ওয়েব ডেটা স্ট্রিমিং ইউ হ্যাভ অ্যাডেড অন গুগল অ্যানালিটিক্স ফর প্রপার্টি। ওকে, সো এইটা আমরা এখান থেকে এই ডেটাটা নিয়ে নিলাম। এরপরে আমরা এখানে আরো কিছু ফাংশন যদি একটু চেষ্টা করি দেখার, বেশ কিছু অপশন এখানে রয়েছে। যেমন হচ্ছে আপনি এখান থেকে গ্লোবাল সাইট ট্যাগের যে ডেটা এটা এখান থেকে জেনারেট করতে পারবেন। মূলত আমাদের এই কোডটাই দরকার। একটু নিচে খেয়াল করতে হবে, এটাকে কি বলতেছে, গ্লোবাল সাইট ট্যাগ। এটার নামই হচ্ছে গ্লোবাল সাইট, যেটাকে শর্টকাটে জি ট্যাগ বলা হয়। ওকে, কি বলা হয়, জি ট্যাগ মানে হচ্ছে গ্লোবাল সাইট ট্যাগ। তো এইটা কিন্তু একটু নিচে দেয়া থাকবে। আপনার এই আইডিটাও প্রয়োজন খুব বেশি হবে না, বাট এই জিনিসটা অবশ্যই প্রয়োজন হবে। ট্যাগিং ইনস্ট্রাকশনের ভিতরে আপনি পাবেন গ্লোবাল সাইট ট্যাগ। এই টোটাল কোডটা আপনাকে কপি করে রাখতে হবে। যেমন আমি এখান থেকে কপি করে ফেললাম, এই বাটনে ক্লিক করলে কপি হবে, অথবা পুরোটা আপনি এখান থেকেও চাইলে কপি করে নিতে পারবেন। এইটা যেন কোনোভাবে মিস্টেক না হয়, এটা আমাদের কপি করা হয়ে যাবে। এরপরে আপনার নেক্সট স্টেপের কাজ শুরু হবে গুগল অ্যানালিটিক্সটা সেট করার জন্য। তো এটা আমি দুইটা স্টেপেই দেখাবো। এটা বেসিক্যালি আপনাদের ওয়ার্ডপ্রেস এবং ব্লগ দুইটা জায়গাতেই করতে হবে, দুইটা জায়গা থেকেই দেখাতে হবে। তার কারণ হচ্ছে দেখেন, আমরা নর্মাল একটা আলোচনাও যদি আপনাদের সাথে করি যে আমার ওয়েবসাইটটা, আমি যদি এই ওয়েবসাইটের ভিতরে কিছু নাই করি তাহলে এইখান থেকে আমি জাস্ট আমার ওয়েবসাইটে অ্যাড্রেস দিব, তাতেই কি আমাকে এখানে মানে রেজাল্ট দেখানো শুরু করবে? কি মনে হয় বিষয়টা? মনে হয় যে অবশ্যই এরকম না, তাই তো? আসলে কিন্তু এরকম না। তো আমাদেরকে যদি আসলে ডেটা দেখতে হয়, দ্যাট মিনস আমার ওয়েবসাইটে কি পরিমাণ ভিজিটর আসতেছে বা যাচ্ছে, তাহলে আপনার এই ওয়েবসাইটের ভিতরে ঢুকতে হবে এবং এই যে কোডটা আপনি পেয়েছেন এখান থেকে, এই কোডটা ওই ওয়েবসাইটের কোনো একটা অংশে পেস্ট করতে হবে, তাই তো? এই জিনিসটা আমরা একটু লাইভে দেখে নিব। সো আমি munnarules.com এর ভিতরে ঢুকবো এখন। দ্যাট মিনস এটা হচ্ছে নর্মালি আমার ওয়েবসাইট, বা যারা ভিজিটর আছেন বা আপনারা যারা আছেন ভিজিটর মোড থেকে আমরা একটা ওয়েবসাইট দেখতে একরকম হয়, আবার আপনি ওই ওয়েবসাইটের ব্যাকএন্ডে যখন ঢুকবেন তখন এটা দেখতে কিন্তু আবার অন্যরকম। সো আমি আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে ঢোকার চেষ্টা করছি। এটা সম্পূর্ণ ব্যক্তিগত একটা ইনফরমেশন, ইউজার নেম পাসওয়ার্ড থাকে এটার ভিতরে ঢোকার জন্য। সো আমি আমার ড্যাশবোর্ডে ঢুকে পড়ছি। আমার যে ওয়েবসাইটটা আছে munnarules.com, এটার যে ভেতরকার ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে আমি এখন ঢুকে আছি। সো বেসিক্যালি আমাদের কাজটা এখানেই করতে হবে। এখানে কিছু কাজ যদি আমি ঠিকঠাক ভাবে করি তাহলে এইটার ওয়েবসাইটের ডেটাটা আমি দেখতে পারবো। আমি কোথায়? গুগল অ্যানালিটিক্সে দেখতে পারবো। তো সেই ডেটাটা কোথায়? খুব মনোযোগ দিয়ে এবং খেয়াল করে শুনবেন বা দেখবেন। আমাদের বাম পাশে আপনি অনেক সেকশন দেখতে পারবেন। এটাকে মূলত টোটাল জিনিসটাকে ড্যাশবোর্ড বলা হয়, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। ওকে,
আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আছি, ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। সো এখানে আপনি অনেক অপশন পাবেন, যেমন হোম, আপডেটস, পোস্ট, পোর্টফোলিও, সার্ভিসেস, মিডিয়া, শত শত অপশন। এবং আমার খুবই কম অপশন আছে, অন্যান্য ওয়েবসাইটে আরো অনেক ভারী ওয়েবসাইট যাদের আরো অনেক অপশন থাকে। তো এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে অ্যাপিয়ারেন্স নামে একটা বাটন আছে, APPEARANCE, অ্যাপিয়ারেন্স নামে একটা বাটন আছে। এই বাটনের ভিতরে আপনি দেখবেন থিমস, কাস্টমাইজ, উইজেস, তারপর মেনু, হেডার, ব্যাকগ্রাউন্ড, থিম এডিটর, হ্যাঁ, এই অপশনগুলো আছে। আপনি থিম এডিটরে ক্লিক করবেন। কোথায়? অ্যাপিয়ারেন্সের ভিতরে থিম এডিটর। ড্যাশবোর্ডের ভিতরে ঢুকলে আমরা অ্যাপিয়ারেন্স পাবো, আবার অ্যাপিয়ারেন্সের ভিতর ঢুকলে থিম এডিটর পেয়ে যাব। তো বেসিক্যালি আমরা এখন থিম এডিটরে আছি। যদি আপনি এখানে কিছুই বুঝবেন না, এখানে ওরকম শত শত হাজার হাজার কোড আপনি পাবেন, বাট এগুলো আমাদের বোঝার দরকারও নাই। আমরা সিম্পলি যেটা বুঝবো সেটা হচ্ছে আপনি একেবারে ডান পাশে দেখবেন থিম ফাইলস নামে একটা সেকশন রয়েছে। এই যে আমার ডান পাশে থিম ফাইলস নামে একটা সেকশন রয়েছে, রাইট? সো এই থিম ফাইলস এর ভিতরে অনেকগুলো ফাইল থাকবে, যেমন ফাংশন ডট পিএইচপি, তারপরে 404 ডট পিএইচপি, আর্কাইভ ডট পিএইচপি, এইভাবে অনেকগুলো ফাইল থাকবে। এগুলোকে সরি, এগুলোকে মূলত ফাইল বলা হয়। অনেকগুলো ফাইল আপনি পাবেন। এইটার ভিতরে আমাদেরকে একটা ফাইল খুঁজে বের করতে হবে। নর্মালি চোখে দেখে আপনি খুঁজে বের করতে পারবেন, সেটা হচ্ছে হেডার ডট পিএইচপি। ফাইলটার নাম কি? হেডার ডট পিএইচপি। এই যে হেডার ডট পিএইচপি একটা ফাইল আমরা পেয়ে গিয়েছি। ইভেন এটার উপরে ফুটার ডট পিএইচপিও আছে, বাট আমাদের দরকার কি? হেডার ডট পিএইচপি। তো আমি হেডার ডট পিএইচপি তে ক্লিক করব। ওকে, সো সিমিলার ভাবে আপনার ওই ফাইলটা যখন ওপেন হবে, এটার ভিতর আপনি হাজার হাজার কন্টেন্ট দেখতে পাবেন, বাট এইটা নিয়েও আমাদের মাথা ব্যথা না। এইখানে দেখবেন আপনি এই ফাইলটাতে ঢোকার পরে অনেক কোডিং এর ব্যাপার আছে এখানে, হ্যাঁ, অনেক কিছু লেখা, এগুলো কিছুই বুঝবেন না, জাস্ট কোডিং। বাট একটা জিনিস আপনারা ঠিকই বুঝবেন, সেটা হচ্ছে এটার ভিতরে হেড ট্যাগ নামে একটা অপশন আছে। ট্যাগটার নাম হচ্ছে হেড ট্যাগ। কিভাবে বুঝবো আমরা? এই যে দেখেন হেড লেখা আছে, হ্যাঁ, HEAD, হেড মানে মাথা, মাথা ট্যাগ, হ্যাঁ। এই হেড ট্যাগটা আমাদের খুঁজে বের করতে হবে। ট্যাগ মানে হচ্ছে আপনার যে ডানে বামে দুইটা অ্যারো চিহ্ন দেওয়া থাকে, এটাকে ট্যাগ বলা হয় মূলত। এই হেড ট্যাগটা খুঁজে বের করতে হবে। তো মূলত অলওয়েজ মাথায় রাখবেন, এরকম কোডিং এর ক্ষেত্রে একটা ট্যাগ যদি শুরু হয়, ওটা শেষও হয়। যেমন এই হেড ট্যাগটা এখানে শুরু হয়েছে, আমরা যদি একটু নিচে খেয়াল করি, একটু নিচে খেয়াল করি, এই যে দেখেন হেড ট্যাগটা আবার শেষও হয়ে গিয়েছে, হ্যাঁ। তার মানে আমি যদি একটু নাম্বার বলি, আপনারা ভালো বুঝতে পারবেন। এই যে 5 নম্বর সারিতে হেড ট্যাগ শুরু হয়েছিল, আর 33 নম্বর সারিতে হেড ট্যাগ শেষ হয়ে গিয়েছে। এই যে হেড ট্যাগ শেষ হয়ে গিয়েছে। শেষ হয়েছে এটা কিভাবে বুঝলাম? ডানে বামে দুইটা অ্যারো চিহ্ন, বাট বাম পাশে এইচ এর আগে আরো একটা অ্যারো চিহ্ন দেয়া আছে, বা এটাকে কি বলা হয়, অর টাইপের চিহ্ন দেয়া আছে। এইটা হচ্ছে শেষ। আহ, এখানে শেষ, আর এখান থেকে শুরু, 5 থেকে 33 পর্যন্ত। এখন আমাদের কাজটা বেসিক্যালি কি? আপনি কিন্তু অলরেডি গুগল অ্যানালিটিক্সে অ্যাকাউন্ট ওপেন করতে যে একটা কোড পেয়েছেন, বড়সড় একটা কোড, ওই কোডটা আপনাকে পেস্ট করে দিতে হবে এই হেড ট্যাগের ভিতরে। তো এই হেড ট্যাগের ভিতরে আমরা চাইলে যেখান থেকে শুরু হয়েছে এটা নিচেও পেস্ট করে দিতে পারি, আবার যেখানে শেষ হয়েছে, দ্যাট মিনস 33 নম্বর, এইটার আগেও আমরা শেষ করে দিই। মোটামুটি হেড ট্যাগের ভিতরে কোথাও একটা, বাট র্যান্ডমলি কোথাও দেওয়া যাবে না। হয় প্রথমে যে হেড ট্যাগের একেবারে যেমন 5 থেকেই শুরু হয়েছে, আমি 6 যদি পেস্ট করে দিই, একটু খেয়াল করে দেখেন। আমি এটা আবারও যাচ্ছি, এই যে কপি করে নিয়ে আসলাম এখান থেকে, আমি এখান থেকে আবারও এখানে আসলাম, আমার হেড ট্যাগের ভিতরে আমি উপরে জাস্ট এখান থেকে বাটনটা রেখে পেস্ট করে দিব। ওকে, এই দেখেন এই পুরো জিনিসটা কিন্তু আমি এখানে পেস্ট করলাম। তো এখানেও করতে পারি চাইলে। আবার কোথায় করতে পারি? এই যে নিচে 33-এর আগে 32-এ যে মাউসের পয়েন্টারটা রেখে এখানেও আমি পেস্ট করে দিতে পারি। এই যে এই টোটাল জিনিসটা এখানে পেস্ট করলাম, জি ট্যাগ লেখা আছে, হ্যাঁ। তো বিষয় হচ্ছে একই, আপনি যে কোনো একটা জায়গায় হয় উপরে না হয় নিচে পেস্ট করে দিবেন, তারপরে ফাইলটা আপডেট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে। ওকে, সেভ করে দিবেন, আপনি ফাইলটা আপডেট করে দিবেন। তাহলে কি হবে? আপনার সাইটটা লাইভ হয়ে যাবে। এবং তখন আমরা যখন এই টেক্সটটা পেস্ট করে দিলাম আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে, তখন আপনার ওয়েবসাইটটা আপনি লাইভ দেখতে পারবেন। আমি যেভাবে দেখাচ্ছিলাম, দ্যাট মিনস এইভাবে লাইভ দেখতে পারবেন। তখন আপনার আমার যে নতুন অ্যাকাউন্ট আমি যেটা ওপেন করলাম, তখন এটা আমি যদি কেটেও দিই এখান থেকে, কোনো সমস্যা হবে না। আপনি নিরিবিলি আপনার এখানে, আপনি যখন হোমে ক্লিক করবেন, এখানে লাইভ সংখ্যাগুলো দেখতে পারবেন। দ্যাট মিনস হচ্ছে এখানে সব 0 0 থাকবে এখন, তার কারণ হচ্ছে এখানে আমি কোনো ভিজিটর নেই বা আদার্স থিং নেই, দ্যাটস ওয়াই এখানে সব 0 0 দেখাচ্ছে। এই যে দেখেন সব 0 0। তো এইভাবে মূলত আমাদের একটা ফাইনাল প্রপার্টি সেট করতে হয় ওভার গুগল অ্যানালাইটিক্স, এবং এখান থেকে আপনি চাইলে সম্পূর্ণ ডেটা মেজারমেন্ট সিস্টেম দেখতে পারবেন। এনিওয়েজ, এটা আমি আরো বিস্তারিত আলোচনা করব। তার আগে
আমি আপনাদেরকে দেখাতে চাইবো একটা ব্লগার সাইটে কিভাবে আসলে এটা আমরা রেডি করতে পারি। তার কারণ ওয়েবসাইট অনেকেরই নাই যারা এই মুহূর্তে আমাকে শুনছেন অথবা দেখছেন, বাট আপনাদের খুবই সবার একটা ব্লগ সাইট অবশ্যই থাকতে পারে, বা আজকের সেশন দেখার পরে আপনারা একটা ব্লগ সাইট তৈরি করতেই পারেন। তো সেই ব্লগ সাইটগুলোতেও কিন্তু আপনারা টেস্ট হিসেবে করতে পারেন। যেমন একটু আগে আমরা আমাদের আজকের সেশনের শুরুতে আমরা দেখেছিলাম গ্রো উইথ মুন্না, এই ব্লগ সাইটটা আমরা কিভাবে তৈরি করব বা তৈরি করে লাইভ করে দেখিয়েছিলাম। হ্যাঁ, এখন এটার ভিতরে তো আপনি নর্মালি ঢুকতেই পারছেন, দ্যাট মিনস আপনি আপনার blogger.com-এ ঢুকে আপনার জিমেইল দিয়ে আপনি ঢুকে পড়লেন। তো এই যে আমি ব্লগারের ব্যাক এন্ডে থাকলাম, থেকে আমি কি করতে পারি দেখেন, এখানে আমি কিভাবে গুগল অ্যানালিটিক্সটা আপডেট করতে পারি। আমি থিম বাটনে যাব, থিম বাটনে যাওয়ার পর এখানে দেখেন সেম ভাবে আপনি দেখবেন যে কাস্টমাইজ নামে একটা বাটন, যেটা বলেছিলাম এটার পাশে যে পিন ড্রপ সেকশনটা আছে এটাতে আমি ক্লিক করব এবং এডিট এইচটিএমএল নামে একটা বাটন পাবো। হ্যাঁ, এডিট এইচটিএমএল আমি ক্লিক করলাম। ওকে, সো এডিট এইচটিএমএল এ ক্লিক করার পরে আপনি সেম ভাবে হেড ট্যাগ খোঁজার চেষ্টা করবেন, যদিও এখানে একটু ডিফিকাল্ট। ব্লগার যে থিমগুলো থাকে এগুলোতে একটু টাফ, তারপরও আপনি খুঁজে অবশ্যই দেখতে পারবেন। এটা দেখা যাবে না এরকম কোনো বিষয় না, এটা অবশ্যই দেখা যাবে। যেমন হেড ট্যাগটা এখানে শুরু হয়েছে, এই যে হেড ট্যাগটা শুরু হয়েছে 4 নাম্বার সারি থেকে, আর শেষ হয়েছে, এটা খুঁজতে গেলে আসলে বেশ কিছু সময় চলে যাবে। আমরা সময়টা স্পেন্ড করব না, তার কারণ আমরা অলরেডি কিন্তু আপনাদেরকে শর্টকাট বলেছি যে এখানে যখন শুরু হয় ওইটার নিচে আপনি ইন্টার ক্লিক করবেন, দ্যাট মিনস একটা স্পেস বাড়িয়ে ওইখানেও চাইলে পেস্ট করে দিতে পারবেন, যে পেস্ট করে দিলাম। ওকে, এটাও পসিবল, আবার হেড ট্যাগ যেখানে শেষ হয়ে গেছে ওইটার আগেও পেস্ট করলে পসিবল। এইটা আমরা জাস্ট পেস্ট করে এখানে কি করব, আপডেটটা করে দিব। ওকে, সো এটা যদি আমরা আপডেট করে দিই তাহলে কি হবে, আমাদের যে একই কথা, আপনি এখানেও যদি আপডেট করে দেন আপনার যে গুগল অ্যানালাইটিক্স লাইভটা, এই জিনিসটা আপনি লাইভ দেখতে পারবেন। ওকে, ভেরি সিম্পল কনটেক্সট, খুবই ইজিয়েস্ট ওয়ে। এই প্রসেসে আমরা আমাদের গুগল অ্যানালাইটিক্সের যে কোডটা এটা নিয়ে এসে যদি এখানে পেস্ট করে দিতে পারি, সিম্পল কনটেক্সট আমাদের গুগল অ্যানালাইটিক্স যে অ্যাকাউন্টটা বা টোটাল প্রসেসটা লাইভ হয়ে যাবে এবং আমরা ডিফারেন্স ভিউ থেকে এগুলো মেজার করতে পারবো। ওকে, সো আই হোপ যে আমি ক্লিয়ার যে হাউ টু সেট গুগল অ্যানালাইটিক্স অন ইউর ওয়েবসাইট অর অন ইউর ব্লগ। সিমিলার ভাবে এইভাবে আমরা আসলে আপডেট করে ফেলতে পারবো। সো যাই হোক, আমি গুগল অ্যানালাইটিক্স নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব কিভাবে সেট করতে হয়। আই হোপ যে সবাই ক্লিয়ার, এবং এই ভিডিওটা আরো দু একবার দেখে নিলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন বলে আশা করছি। আমি এই অপশনগুলো এখন কেটে দিচ্ছি সো দ্যাট আমি গুগল অ্যানালাইটিক্স এর ডিটেলস নিয়ে আসলে কথা বলতে পারি। ওকে, তো আমরা এই গুগল অ্যানালাইটিক্সটা সেট করব কিভাবে এটা দেখে নিয়েছি। ইভেন আপনারা munnaruz.com সরাসরি ভিজিট করার পরে এখানে আপনারা নিজেরাই দেখেছেন যে এখানে 3-4 জন ভিজিট করেছেন, সে নাম্বারগুলো এখানে এসেছে। তো বেসিক্যালি এইটা থেকে আমরা আরো কি কিভাবে বেনিফিট হতে পারে, আমরা কি শুধু নাম্বারই দেখবো যে ইনস্ট্যান্ট আমাদের ওয়েবসাইট কতজন ঢুকে আছে? না, এরকম কিছুই না, এখানে আরো অনেক বেশি কিছু ফাংশন আমাদের জন্য ওয়েট করছে। তো বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যানালাইটিক্স হোম, এই গুগল অ্যানালাইটিক্স হোম যে ইন্টারফেসটা আছে, এখানে আপনাকে এই নিচে তাকালে দেখবেন লাস্ট 7 days বলা আছে, টুডে বলা আছে, ইয়েস্টারডে বলা আছে। আপনার ইচ্ছা, আপনি যখন থেকে নিতে চান তখন থেকে আপনি আসলে লাস্ট 90 daysও নিতে পারবেন আপনি। সো আমি যদি লাস্ট 90 days দিই, মানে আমার ইনসাইট আমার মতো করে আমি দেখতে চাই লাস্ট 90 daysে কি হয়েছে। munnaruz.com 152 জন ইউজার ভিজিট করেছে। ওকে, 152 জন ইউজার আমার ওয়েবসাইটটা ভিজিট করেছে। সেশন ছিল কত? 207। সেশনটা কি দেখেন, 152 জন মানুষ, বাট এর ভিতরে এমন কিছু কমন মানুষ আছেন যারা দ্বিতীয়বার, তৃতীয়বার অথবা চতুর্থবার আমার ওয়েবসাইটটা ভিজিট করেছেন। এই যে একই ব্যক্তি বারবার ভিজিট করছেন, এটা কিন্তু 2টা সেশন তাকে কাউন্ট করা হচ্ছে। দ্যাট মিনস আপনারা যারা আমার লাইভ ক্লাস চলাকালীন সময় আমার ওয়েবসাইট ভিজিট করেছেন, আপনি যদি এখন আবার ভিজিট করেন আপনাকে কিন্তু 2বার কাউন্ট করা হচ্ছে। তো সেই হিসাবে 207টা সেশন টোটাল ছিল, 207 বারে আমার ওয়েবসাইট ভিজিট করা হয়েছে। বাউন্স রেট হচ্ছে 4.83%। দ্যাট মিনস হচ্ছে আমার ওয়েবসাইটটা বাউন্স রেট কিভাবে ধরা হয়, আপনি কোনো একটা ওয়েবসাইটে যদি ঢোকেন, আপনি আপনার কথা আমি বলছি, যে কোনো ওয়েবসাইটে আপনি যদি ঢোকেন 10 সেকেন্ডের ভিতরে যদি আপনি সেখান থেকে বের হয়ে যান, কত সেকেন্ড? 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডের ভিতরে যদি আপনি সেই ওয়েবসাইট থেকে বের হয়ে যান, আপনাকে বাউন্স রেট হিসেবে ধরে নেওয়া হয়। দ্যাট মিনস আপনি ঢুকতে চান নাই, ঢুকে গেছেন সামহাউ, গুগল এরকম মনে করে। অ্যাটলিস্ট 10 সেকেন্ড স্টে করলে ধরে নেওয়া হয় যে সেটা আপনার অ্যাকচুয়াল অডিয়েন্স বা অ্যাকচুয়াল ট্রাফিক, বা সেই হিসেবে কাউন্ট করা হয়। তো সেই হিসাবে আমার বাউন্স রেট হচ্ছে মাত্র 4.83%। দ্যাট মিনস খুব সহজে যদি ক্যালকুলেট আপনারা করে ফেলেন, 152 জনের 4% আসলে কত হয়, বা 5% যদি আমি ধরি,
100 জনে 5 জন, আর বাকি 50 জন হয়তো বা 2.5 জন বা 3 জনে আমি ধরে নিলাম, তো আমার 5 আর 3 8 জন ব্যক্তি, 152 জন ব্যক্তির ভিতরে 8 জন ব্যক্তি আছেন যারা আসলে আমার ওয়েবসাইটে 10 সেকেন্ড স্টে করেন নাই, তার আগে কেটে পড়ছেন। বিষয়টা হচ্ছে এরকম। তো এরকম বাউন্স রেট 4.83%, এবং এটা গুড আমাকে দেখাচ্ছে যে 90% পারফরমেন্স ভালো দেখাচ্ছে আমাকে। সেশন ডিউরেশন হচ্ছে 1 মিনিট অ্যান্ড 48 সেকেন্ড। তার মানে হচ্ছে এই যে সেশন যত হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন টোটাল সেশন হচ্ছে 207টা। এই সেশনের অ্যাভারেজ, এটা হচ্ছে অ্যাভারেজ, দ্যাট মিনস এই 207 বারে যে মানুষ আমার ওয়েবসাইটটা ভিজিট করলো তাদের অ্যাভারেজ ভিজিটিং আওয়ার বা মিনিট কত ছিল, 1 মিনিট 48 সেকেন্ড। এটা হচ্ছে অ্যাভারেজ যে আমার ওয়েবসাইটটা ভিজিট করা হয়। ওকে, আই হোপ যে আমরা ক্লিয়ার সবাই। এবং এটা 90 ডেজ, আপনি চাইলে আপনার ওয়েবসাইটের 1 বছর আগের আপডেটও দেখতে পারবেন, যদিও আপনার সেটা অবশ্যই মেক শিওর করতে হবে 1 বছর আগে থেকে আপনার গুগল অ্যানালাইটিক্সটা অ্যাড আছে কিনা, না থাকলে কিন্তু আপনি দেখতে পারবেন না। ঠিক আছে, অ্যাড থাকার পরে আপনি দেখতে পারবেন যে আমার কি অবস্থা না অবস্থা। আর টু ডে দেখতে পারবো, টু ডের দিকে তাকালে আমি দেখতে পারবো যে 8 জন ভিজিটর, সেশন 10টা, বাউন্স রেট 0, দ্যাট মিনস প্রত্যেকে 1 মিনিটের বেশি ছিলেন, বা সরি 10 সেকেন্ডের বেশি ছিলেন, এবং সেশন ডিউরেশন হচ্ছে 7 মিনিটেরও বেশি। দ্যাট মিনস হয়তো বা কেউ একজন এখনো এই ট্যাবটা কাটেন নাই, তাই তিনি এখনো ভিজিট করছেন, এরকমও হতে পারে। সো বিষয়টা হচ্ছে এরকম একটা ম্যাটার এখানে। আমরা যদি একটু নিচে তাকাই, হাউ ডু ইউ অ্যাকোয়ার ইউজার্স ট্রাফিক চ্যানেল, দ্যাট মিনস হচ্ছে এখানে এখানেও সেম লাস্ট 7 ডেজের ডেটা আপনি দেখবেন। এটার ভিতরে দেখবেন ডেট ওয়াইজ, যেমন এখানে 1 নভেম্বর আমার ওয়েবসাইটে যারা ভিজিট করেছেন তার ভিতর সোশ্যাল মিডিয়া থেকে এসেছেন একজন, অর্গানিক সার্চ থেকে এসেছেন একজন, আদার্স থেকে 0, ডিরেক্ট থেকে 0। দ্যাট মিনস হচ্ছে আপনি ট্রাফিক চ্যানেল, আপনার ওয়েবসাইটের ভিজিটর যারা, তারা কোন কোন চ্যানেলের মাধ্যমে আপনার ওয়েবসাইটে আসতেছে, এইটাই মূলত বোঝানো হচ্ছে এখানে। ওকে, সো ট্রাফিক চ্যানেলগুলো আমাকে এখানে দেখাচ্ছে। 3 অক্টোবরের কোনো রেজাল্ট দেখাচ্ছে না, গতকালকে কোনো ভিজিটর ছিল না, 2 তারিখে ছিল, 1 তারিখেও ছিল। ওকে, সো আমি যদি লাস্ট 7 ডেজ এর জায়গায় লাস্ট 90 ডেজ দেই, এটা আরো সুন্দরভাবে দেখতে পারবেন। এই যে প্রত্যেক দিনের রেজাল্ট, যেমন এমন একদিন ছিল, সেই দিনটা হচ্ছে, সরি এটা উইকলি দেখাচ্ছে আমাকে, 11 থেকে 17 অক্টোবর আমার ওয়েবসাইটে টোটাল ভিজিট ছিল অলমোস্ট 50-এর মতো। সোশ্যাল মিডিয়া থেকে 5 জন, অর্গানিক সার্চ থেকে 3 জন, ডিরেক্টলি ঢুকছে হচ্ছে 34 জন। এইভাবে আমি সংখ্যাগুলো দেখতে পারবো। ট্রাফিক চ্যানেল, ডিরেক্ট, অর্গানিক সার্চ, সোশ্যাল মিডিয়ার থ্রুতে বা রেফারেল হিসেবে। ইভেন আপনি সরাসরি সোর্স বা মিডিয়ামও দেখতে পারবেন যে আমার সোর্সটা কি সরাসরি। এবং আমি যদি একটু তাকাই, 11 থেকে 17 অক্টোবরের ভিতরে ফেসবুক থেকে এসেছেন হচ্ছে 3 জন, ফেসবুক থেকে রেফারেল হিসেবে। দ্যাট মিনস হয় ফেসবুকে আমার এই ওয়েবসাইটটার কোনো লিঙ্ক দেওয়া ছিল অথবা কোনো কন্টেন্ট দেওয়া ছিল, দ্যাটস ওয়াই তারা আসলে ফেসবুক থেকে রিডাইরেক্ট হয়ে আমার ওয়েবসাইটে এসেছেন। গুগল থেকে এসেছেন 3 জন, আর সরাসরি munnaruz.com এটা টাইপ করে ঢুকেছেন 34 জন, এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমার 11 থেকে 17 অক্টোবর রেজাল্ট। এরপরে অন্যান্য সপ্তাহের রেজাল্ট আমি এখানে দেখতে পারবো। মোট কথা, আপনার ওয়েবসাইটে ভিজিটর কোথা থেকে আসলো এটা আপনি দেখতে পারবেন। সেটা কি গুগল থেকে আসছে, নাকি সরাসরি আসছে, নাকি ফেসবুক থেকে আসছে, নাকি ইনস্টাগ্রাম থেকে আসছে, যে কোনো সোশ্যাল মিডিয়াও যদি হয় সেটা আপনাকে কিন্তু এখানে শো করবে। এবং রেফারেন্স আছে, রেফারেন্স হচ্ছে যেমন facebook.com, তারপর dgmclub.blogspot.com, বিভিন্ন জায়গা থেকে। দ্যাট মিনস আমার ইভেন এখানে দেখেন ইনস্টাগ্রামও আছে। তো আমি আমার ওয়েবসাইট নিয়ে যে কোনো জায়গায় কথা বলি না কেন, সেখান থেকে কিন্তু ভিজিটর আসতে পারে, তাই তো? তার মানে কি, আমার ওয়েবসাইটের ব্র্যান্ডিং যত বেশি আমি করবো, আমার ভিজিটর কিন্তু এখানে তত বেশি আসবে, এবং বিভিন্ন মিডিয়াম থেকে এসে ভিজিটর এখানে জমা হবে। এরপর যদি আমরা একটু নিচের দিকে দেখি, হাউ আর ইউর অ্যাক্টিভ ইউজার্স ট্রেন্ডিং ওভার টাইম, দ্যাট মিনস হচ্ছে আপনার যে ইউজাররা আছে তারা কোন কোন সময় বা কোন কোন সময় কোন কোন দিনে সব থেকে বেশি অ্যাক্টিভ ছিল, লাস্ট 30 ডেজের রেজাল্ট এখানে দেখাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যদি মাউসটা এখানে রাখি, 12ই অক্টোবর এই পর্যন্ত মান্থলি ছিল 81, তারপরে কিছু সময় কম ছিল, যেমন 1 নভেম্বরে সাডেনলি উইকলি ছিল 6 জন। এইভাবে আসলে চেঞ্জফুল মান্থলি, উইকলি এবং ডেইলি রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি এখানে, জাস্ট অ্যাকুইজিশন করতে পারবেন। ইউজার রিটেনশন, এটা কোন কোন উইকে আমার কত পার্সেন্ট ইউজার আবার কাম ব্যাক করছে, দ্যাট মিনস সিমিলার ইউজার আবার রিটার্ন করছে কোন কোন উইকে বেশি, সেই সংখ্যা বা সেই পার্সেন্টেজ এখান থেকে আমরা দেখতে পারবো। এরপর আপনি দেখতে পারবেন ইউজার্স বাই টাইম অফ এ ডে, দ্যাট মিনস একটা 24 ঘন্টার একদিনে কোন কোন ঘন্টায় আপনার ওয়েবসাইটটা বেশি ভিজিট করা হয় সেটা আপনি দেখতে পারবেন। যেমন এটা হচ্ছে সম্পূর্ণ একটা গ্রাফ, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এখানে আপনি সময় দেখতে পাবেন রাত 10টা ইজ দ্য ম্যাক্সিমাম টাইম, যে সময়গুলোতে আপনার ওয়েবসাইটটা সব থেকে বেশি ভিজিট করে দেখা হয়। এবং সব থেকে কম সময়
এটা হচ্ছে রাত 3টার সময় একজনও ঢুকে নাই লাস্ট 30 দিনের ভিতরে। রাত 12টায় ঢুকেছে, রাত 1টায় আবার একজনও ঢুকে নাই, রাত 2টার সময় ভিজিটর আছে, রাত 3টায় আছে, 4টায় আছে, 5টায় আবার কোনো ভিজিটর নাই, তারপরে 6টায় আছে, 7টায় আছে, সকাল 8টায় আছে, আবার 9টায় কোনো ভিজিটর নাই। এইভাবে আপনি দেখতে পাবেন চাইলে। মানে সব থেকে বেশি ভিজিটর, এই যে বেশি যে কালারফুল এরিয়াগুলো, এটা হচ্ছে 10 PM। এই 10 PM এ অ্যাভারেজ রাত 10টার ভিতরে সব থেকে বেশি ভিজিটর থাকে বা থেকেছে। আহ, এখানে হচ্ছে সেশন বাই কান্ট্রি, আপনি কান্ট্রি দেখতে পারবেন যে কোন কোন কান্ট্রি থেকে আপনার সব থেকে বেশি ভিজিটর ছিল। এখান থেকে আমরা এগুলো দেখতে পারবো। তো এখানে লাস্ট 7 ডেজ দেখাচ্ছে। আমি যদি একটু এখানে ক্লিক করে লাস্ট 90 ডেজ দেখাই, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে বাংলাদেশ থেকে হচ্ছে 67.1%, কানাডা থেকে আছেন 13%, তারপর ইউনাইটেড স্টেট থেকে আছেন 13, চায়না থেকে আছেন 2.4%, এবং নর্থ সাইড মানে যাদের কান্ট্রি সেট করা নেই তারা হচ্ছে 1%। এবং লাস্ট 7 ডেজের ভিতরে আমার ওয়েবসাইটটা ডেস্কটপ থেকে 100% ভিজিট করা হয়েছে, মোবাইল থেকে ভিজিট করা হয় নাই। আমি যদি লাস্ট 90 ডেজ দিই, তাহলে দেখবো যে এখানে লাস্ট 90 ডেজের ভিতরে ডেস্কটপ থেকে 82.6% লোক ভিজিট করছে, আর মোবাইল থেকে ভিজিট করছে 17.4%। দ্যাট মিনস আমি বুঝতে পারছি যে ওয়েবের ভিজিটরটা বেশি আমার ওয়েবসাইটে, তাই তো? এবং আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কোন পেজগুলো সব থেকে বেশি ভিজিট করা হয়েছে। এবং যেমন এটা হচ্ছে হোম পেজ, কেন বুঝলাম যে এখানে কিছুই লেখা নেই। আর এটা হচ্ছে একটা ব্লগ সাইট, এটা আমাকে দেখতে হবে, চেক আউট করতে হবে এটা কোন ব্লগের লিঙ্কটা আমি এইভাবে দিয়েছিলাম। এটা লাস্ট 7 ডেজ। আমি যদি লাস্ট 90 ডেজ দিই এখানে, তাহলে আপনি এখানে আরো ডিটেলস দেখতে পারবেন। এখানে যেমন এই দেখেন সব থেকে বেশি ভিজিট হয়েছে হোম পেজ, 386 জন ভিজিট করেছেন। এরপর আমার পোর্টফোলিও যেটা আছে সেটা 20 জন ভিজিট করেছে। আমার যে পাবলিক যে কন্টেন্ট গুলো যায়, লেটস টক অন ডিজিটাল মার্কেটিং, অন পেজ এসইও, আদি অদ্য, এগুলো 18 জন, 16 জন, 12 জন, 10 জন, এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমার পেজের ভিজিটরটা। দ্যাট মিনস এই ইন্টারফেসটাও আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, সো দ্যাট আপনি নিজেই রিয়েলাইজ করতে পারেন যে আপনার ওয়েবসাইটের কোন অংশে বা কোন কোন পেজগুলো মানুষ সব থেকে বেশি ভিজিট করছে, মানুষ বেশি পছন্দ করছে, অথবা আপনার কোন কোন প্রোডাক্ট। এটা ধরেন যদি একটা বিজনেস যদি হতো, এটা ধরে নেন যদি একটা ই কমার্স হতো, তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পারতেন যে কোন কোন প্রোডাক্টে আমার বেশি ক্লিক পড়তেছে বা বেশি সেল হচ্ছে, তাই তো? সো ওই অনুযায়ী কিন্তু আপনি আপনার বিজনেসের সিদ্ধান্তটা নিতে পারতেন। সো এটা হচ্ছে আমাদের গুগল অ্যানালাইটিক্স এর হোম পেজ যেটাকে বলা হয়, মানে একেবারেই হোম পেজের একটা ইন্টারফেস। বেসিক ইনফরমেশন গুলো এখান থেকে আপনি পাবেন। বেসিক বলবো না, ডিটেইলি বলা যায় এটাকে, ইটস নট বেসিক, অ্যাডভান্স লেভেলের ইনফরমেশন আপনি এখান থেকে পাবেন। আরো কিছু বাটন রয়েছে বাম পাশে, যদি একটু খেয়াল করেন। কাস্টমাইজেশনটা হচ্ছে আপনি যদি কোনো ড্যাশবোর্ড আপনার মতো করে তৈরি করতে চান, যেমন গুগল অ্যানালাইটিক্স এর যে হোমটা, এইটার ড্যাশবোর্ড আপনি দেখতে পাচ্ছেন। সো আপনি এখান থেকে যে কাস্টম ড্যাশবোর্ড বা শুধু ড্যাশবোর্ড বাটনে ক্লিক করলে একটা ড্যাশবোর্ড আপনি দেখতে পাবেন। এবং এটা মূলত রিপোর্ট তৈরি করার জন্য, অন্য কোনো বিষয় এখানে নাই। আপনি যদি কোনো রিপোর্ট তৈরি করতে চান বাই গুগল ডেটা স্টুডিও, যদি এটা ডিফারেন্ট টপিক, আপনি এখান থেকে রিপোর্ট তৈরি করতে পারবেন আপনার মতো করে। এখানে দেখেন বেশ কিছু ইন্টারফেস দেয়া আছে যে আসলে কিভাবে এগুলো হয়। সো আমি একটু দেখাই একটাতে ক্লিক করে। এটা হচ্ছে গুগল ডেটা স্টুডিও, এই সমস্ত ডেটা নিয়ে যে স্টুডিওটা, তাই না? আমরা যদি ওইভাবে শব্দের অর্থ মিনিংফুলি বলি, আপনি ধরেন কোন একটা কোম্পানিতে জব করতেছেন, তখন আপনাকে কি বলা হবে? আপনার নিশ্চয়ই প্রতিনিয়ত আপনাকে রিপোর্ট জমা দিতে হবে, তাই না? ভেরি সিম্পল কনসেপ্ট যে আমি একটা কোম্পানিতে জব করছি, আমি যদি ডিজিটাল মার্কেটিং পজিশনটা হোল্ড করি, তাহলে আমার বস যিনি থাকবেন, রিপোর্টিং অথরিটি, তাকে তো আমার রিপোর্টগুলো জমা দিতে হবে। তো এই রিপোর্টগুলো হচ্ছে এরকম কিছু রিপোর্ট। যেমন আপনি বিভিন্ন ইন্টারফেস এগুলো নিতে পারেন, এখানে 3টা ইন্টারফেস আছে, বা আপনি চাইলে কাস্টম বানিয়ে নিতে পারবেন আপনার মতো করে, কোনো সমস্যা নেই। মূলত এই রিপোর্টগুলো আমাদের বস যারা থাকবে অফিসে তাদেরকে জমা দিতে হয়, যে বস আমাদের ওয়েবসাইটের ভিজিটরে এই যে দেখেন কি অবস্থা, ঠিক আছে? অথবা এটার স্ক্রিনশট দিতে পারেন, আপনি এটা ডাউনলোড করতে পারেন, এখানে এডিট করতে পারবেন বিভিন্ন অপশনগুলো, অথবা সরাসরি এখান থেকে শেয়ার করতে পারবেন আপনার বসদের ইমেইলে বা আদার্স থিং। এখানে আপনি কানেক্ট করতে পারবেন, তাদের সাথে শেয়ার করতে পারবেন, যে নিচে শেয়ার করার অপশন আছে, সো দ্যাট তারা প্রতিনিয়ত আপনার রিপোর্ট সম্পর্কে জানতে পারে। এখান থেকে তারা ডেট ওয়াইজ রিপোর্টও দেখতে পারবে, যে কবে থেকে কবে আমি দেখতে চাচ্ছি। সো ভেরি সিম্পল কনটেক্সট। এখান থেকে আমরা গুগল ডেটা স্টুডিও ব্যবহার করে ডেটা মেজারমেন্ট সিস্টেম জানতে পারবো আমরা। এরপরে হচ্ছে রিয়েল টাইম নামে একটা বাটন আছে। রিয়েল টাইম বাটনটা হচ্ছে এমন একটা জিনিস যে আপনার এই মুহূর্তে, রিয়েল টাইম মানে হচ্ছে রাইট নাও, তাই তো? এই রাইট নাও কি হচ্ছে আপনার ওয়েবসাইটের, ওইটার ডিটেলস শুধুমাত্র। যেমন দেখেন রাইট নাও আমার ওয়েবসাইটে 0 আছে, সো নিশ্চয়ই আমি এটা দিয়ে কোনো কাজ করতে পারবো না। বাট কথা হচ্ছে
এই ওয়েবসাইটটা যদি প্রথম আলোর হইতো তখন আপনি এখানে কি দেখতেন, রাইট নাও দেখা যাচ্ছে 10,000 বা 50,000 মানুষ একসাথে খবর পড়তেছে, এখানে লেখা থাকতো তখন 50K, এবং পার মিনিটে কি পরিমাণ ভিজিটর আপনার ঢুকতেছে বের হচ্ছে পার সেকেন্ডে দেখতে পারবেন, ইভেন এখানে পার সেকেন্ডের আপডেট আপনাকে দিবে, এভরি সিঙ্গেল সেকেন্ডে কি হচ্ছে না হচ্ছে আপনার ওয়েবসাইটে এটা আপনি দেখতে পারবেন। রাইট নাও টপ রেফারেল কি হচ্ছে, রাইট নাও টপ পেজ, টপ অ্যাক্টিভ পেজ, আপনি সব, যেহেতু আমার এখন জিরো সেহেতু আমার সব রেজাল্ট এখানে নাই, বাট যদি থাকতো, মানে আমি ধরে নিচ্ছি যদি আমার একটা ই কমার্স সাইট হয় অথবা পোর্টাল সাইট হয় তখন কিন্তু আপনার কোন পেজটা এখন লাইভে সব থেকে বেশি পড়া হচ্ছে, তাদের লোকেশন কোথায়, টপ লোকেশনগুলো আপনি এখানে জল জল করবে দেখতে পারবেন, টপ কিওয়ার্ডস কোনটা, টপ সোশ্যাল ট্রাফিক কোন মিডিয়াম থেকে আমার ট্রাফিক বেশি আসতেছে, এই সমস্ত জিনিস রিয়েল টাইম আপনি দেখতে পারবেন, দ্যাট মিনস রাইট নাও। এরপরে অডিয়েন্সে যদি আমরা ক্লিক করি, অডিয়েন্সের ওভারভিউতে যদি আমরা ক্লিক করি, তাহলে আপনি আপনার যে অডিয়েন্স, দ্যাট মিনস আপনার ওয়েবসাইটে যারা ভিজিটর, যারা আপনার ওয়েবসাইটটা পড়ছে তাদের সম্পর্কে কিছু ইনফরমেশন আপনি গ্যাদার করতে পারবেন। যেমন এখানে বলা হচ্ছে ইউজার্স কত ছিল, এটা মূলত হচ্ছে ডের হিসাব, পার ডে। আমি এখানে মান্থলি যদি ক্লিক করি এই সংখ্যাটা আরো অনেক বেড়ে যাবে। সো মান্থলি যদি আমি ক্লিক করি, আচ্ছা মান্থলি এখানে নাম্বারগুলো হচ্ছে, হ্যাঁ ইউজার্স হচ্ছে 6, এটা হচ্ছে নভেম্বর 1 তারিখ পর্যন্ত লাস্ট আপডেটেড। আমি যদি এখান থেকে ইউজার্স ওয়াইজ ভাগ করি, এখান থেকে আপনি দেখতে পারবেন অ্যাভারেজ পেজ ডিউরেশন, বাউন্স রেট, সবই আলাদা আলাদা ভাবে ওই সমস্ত অডিয়েন্সের ডিটেলস আপনি দেখতে পারবেন। এবং এখানে 6 জন ভিজিটর নিউ ইউজার্স, তার ভিতর 3 জন, আজকে রিপোর্ট দেখাচ্ছি, সেশন ছিল 8টা, নাম্বার অফ সেশন 1.33, বাউন্স রেট 0, দ্যাট মিনস সবাই 10 সেকেন্ডের বেশি ভিজিট করেছেন, প্রিভিউ হয়েছে 16টা। এবং আপনি আপনার আজকের যারা ভিজিটর ওয়েবসাইটের ওনাদের কান্ট্রি দেখতে পারবেন। সো ওনাদের কান্ট্রি যদি ক্লিক করি, বাংলাদেশ অ্যান্ড ইউনাইটেড স্টেট। সিটি যদি আমরা ক্লিক করি, বাংলাদেশের কোন শহর, ঢাকা থেকে আছেন 5 জন, বাইরে থেকে আছেন 1 জন। ব্রাউজারে যদি আমি ক্লিক করি, যে আপনারা যারা আমার ওয়েবসাইট ভিজিট করেছেন তাদের 100% হচ্ছে গুগল ক্রোম, মানে ক্রোম ব্রাউজার থেকে আপনারা আমার এই ওয়েবসাইটটা ভিজিট করেছেন। অপারেটিং সিস্টেমে যদি ক্লিক করি, তাহলে আপনারা উইন্ডোজ ব্যবহার করছেন আর লিনাক্স ব্যবহার করছেন 1 জন। এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস ডিটেলে দেখতে পারবো যে আপনারা কিভাবে আছেন। আপনারা এই যে 6 জন ব্যক্তি আমার ওয়েবসাইটটা ভিজিট করলেন, তাদের ডিটেলসটা আমি দেখে নিলাম যে তারা কোন ল্যাঙ্গুয়েজের, তাদের ল্যাঙ্গুয়েজ কি, তাদের কান্ট্রি কি, তাদের সিটি কি, তাদের কোন ব্রাউজার থেকে তারা আছে, এই ডিটেলসগুলো আমি দেখতে পারবো, সো দ্যাট আই ক্যান মানে ডেভেলপ মাই বিজনেস। তার কারণ হচ্ছে আপনি কিন্তু আপনার তখন ইউজার রিটেনশনটা যখন জানবেন যে আমার ইউজার রিটেনশনটা কেমন, ওই অনুযায়ী কিন্তু আপনি ক্যাম্পেইন করতে পারবেন। ইভেন আমি একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, এইটা কেন ইম্পর্টেন্ট। সব থেকে বেশি যারা ইন্টেলিজেন্ট ওয়েতে ভাববেন, আপনি যদি কখনো গুগল অ্যাডস, দ্যাট মিনস গুগল পেইড ক্যাম্পেইন যদি কখনো করতে চান, তখন কিন্তু আপনার এটা সব থেকে বেশি কাজে লাগবে, ট্রাস্ট মি। কারণ আপনার কাছে অলরেডি ডিটেইল আছে। আপনারা জানেন যে গুগল অ্যাডওয়ার্ডসে আমরা যখন ক্যাম্পেইন করতে যাই তখন আমাদের এই তথ্যগুলি খুঁজে বের করতে হয়। বাট কথা হচ্ছে আপনি যদি কোনো একটা কোম্পানি বা কোনো একটা ওয়েবসাইটের এই অ্যানালাইটিক্সের রেজাল্টগুলো যদি আপনার হাতের মুঠোয় থাকে, আপনার কিন্তু ক্যাম্পেইন করতে একেবারে ইজিয়েস্ট ওয়ে হবে। যেমন অডিয়েন্সের ভিতর আমরা ওভারভিউ দেখলাম, ইভেন তাদের আরো ডিটেলস এখানে আছে, অ্যাক্টিভ ইউজার্স যদি থাকে সেগুলোর, তাদের ইন্টারেস্ট, তাদের ডেমোগ্রাফিক্সও দেখতে পারবেন। সো আমি যদি একটু ডেমোগ্রাফিক্সে ক্লিক করি, যারা অডিয়েন্স আছেন তাদের ডেমোগ্রাফিক্স, যদিও আমার এটা সেট করা নেই, এটা আপনার সেগমেন্ট অ্যাড করে নিতে হয়, যেমন বাউন্সড সেশন, কনভার্সন, ডিরেক্ট ট্রাফিক, কাদের সেগমেন্টগুলো আপনি নিতে চাচ্ছেন, এগুলো আমাদেরকে টিক চিহ্ন দিয়ে দিয়ে তারপরে একটা মোবাইল ট্রাফিক, মোবাইল দিয়ে যদি কেউ ভিজিট করে, নিউ ইউজার্স যদি থাকে, যদি এখানে 3টা, হ্যাঁ ম্যাক্সিমাম 3টা আপনি দিতে পারবেন, অ্যাপ্লাই যদি দেন, এটা যদি সেট করে রাখেন তাহলে আপনি ডেমোগ্রাফিক্স দেখতে পারবেন। এটা শো করছে না, দেয়ার ইজ নো ডেটা ফর দ্য ভিউ, কারণ এই ডিরেক্ট ট্রাফিক আমি মাত্র সেট করেছি, দ্যাটস ওয়াই। যদি আগে থেকে সেট করতাম আপনি এইজ দেখতে পারতেন, হ্যাঁ তাদের এইজ কত থেকে কত, কত বছর বয়সী মানুষজন আমার ওয়েবসাইটটা ভিজিট করছে, এইভাবে আমি এইজ, জেন্ডার এগুলো কিন্তু এখান থেকে দেখার সুযোগ আছে যদি আপনি এটা রেডি করে দেখতে চান। সো এখানে যেমন সব 0 0 দেখাচ্ছে, কারণ এটা সেটেড না, দ্যাটস ওয়াই। এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট, বিহেভিয়ার্স, এখান থেকে ডিটেল দেওয়া আছে। আপনি যদি ইন্টারেস্ট দেখতে চান, আমার ওয়েবসাইট যারা ভিজিট করছে তাদের ইন্টারেস্ট গুলো কি কি, যেমন এখানে দেখেন কিছু জিনিস এটা অলরেডি আগে থেকে সেট করা ছিল, ইনফিনিটি, কর্পোরেট, তারপরে ইন মার্কেট সেগমেন্ট, তারপরে এরকম কিছু স্টেপ আছে। কিছু ডেটা, দেয়ার ইজ নো ডেটা শোন, এখানেও কোনো ডেটা সেট করা নাই, দ্যাটস ওয়াই দেখাচ্ছে না। ডিরেক্ট ট্রাফিকের ক্ষেত্রে
অন্যান্য সেগমেন্ট আমরা চাইলে ট্রাই করে দেখতে পারি, যেমন আমার ডিরেক্ট কতজন আছে, অর্গানিক ট্রাফিকে কতজন আছে, এই জিনিসগুলো আমরা চাইলে সেট আউট করে অ্যাপ্লাই দিয়ে দেখতে পারবো। তো এটা হচ্ছে মোটামুটি আপনার অডিয়েন্সের একটা ডিটেইলিং বলা যায়, যে আপনি আপনার অডিয়েন্সটা যখন দেখতে পাচ্ছেন এখান থেকে, যে আমার ওয়েবসাইটে যারা আসতেছে তাদের সম্পর্কে আমি একটু জানি, দ্যাটস ইট। তো এই জিনিসগুলো জানলে কি হয়, পরবর্তীতে আমরা যখন কোনো একটা ক্যাম্পেইন করি বা ডিটেল যখন চিন্তা করি, তখন এটার রোটেনশনটা অনেক বেড়ে যায় এবং পারফেক্ট একটা ক্যাম্পেইন কিন্তু আপনি করতে পারেন একটা সময়। এই হচ্ছে মোটামুটি আমাদের কি বলে গুগল অ্যানালাইটিক্স এর ডিটেলস। এখানে অ্যাকুইজিশন আছে, অ্যাকুইজিশনটা হচ্ছে আমার যদি কোনো অ্যাড রান থাকে আমার ওয়েবসাইটে, ওগুলোর ডিটেলস আমি দেখতে পারবো, ঠিক আছে। আপনার গুগল অ্যাডস যদি কোনো রানিং থাকে আপনার ওয়েবসাইট থেকে, ওগুলোর ডিটেলস আপনি দেখতে পারবেন, যে আপনার কি পরিমাণ কনভার্সন জেনারেট হলো বা কি হলো না হলো, ওগুলোর ডিটেল আপনি এখানে দেখতে পারবেন অটোমেটিক্যালি। এটা হচ্ছে অ্যাকুইজিশন। আর বিহেভিয়ার্স হচ্ছে আপনার ওয়েবসাইটের বিহেভিয়ার্স, যেমন আপনার ওয়েবসাইটের সাইডের স্পিড কেমন, আপনার ওয়েবসাইটটা এসইও ফ্রেন্ডলি কিনা বা সবকিছু ঠিকঠাক আছে কিনা, ওগুলোর একটা ডিটেলস দেখতে পারবেন আপনি। বা যারা ভিজিট করছে তারা ইউজার ফ্রেন্ডলি ভাবে ভিজিট করতে পারছে কিনা, ওগুলোর একটা ওভারভিউ। আর কনভার্সনস হচ্ছে আপনার ওয়েবসাইটের ই কমার্স সাইট যদি হয় কখনো, ই কমার্স সাইট হচ্ছে কনভার্সনের ডিটেলস দেখা যায়। দ্যাট মিনস আপনার কতগুলো সেল হলো না হলো, কতগুলো পারচেস হলো, এইটার ডিটেলসটা আমরা এই কনভার্সন ক্যাটাগরিতে, যেমন এই যে ই কমার্স সাইট রয়েছে এখানে ক্লিক করলে আমরা ডিটেল দেখতে পাবো। যদিও এটা ই কমার্স প্রপার্টিতে আলাদাভাবে সেট করে নিতে হয়, বাট আপনি দেখতে পারবেন যে কয়টা সেল হচ্ছে না হচ্ছে, এগুলোর ডিটেলস আমরা এখান থেকে দেখতে পারবো। সো এই হচ্ছে আমাদের গুগল অ্যানালিটিক্স এর ডিটেল। গাইস, আই হোপ যে আমরা সবাই বুঝতে পেরেছি যে কি কি কাজে দরকার। যদিও আপনি এইটা জাস্ট এ বেসিক আলোচনা, আমি আবারও রিপিট করছি, আফটার দিস সেশন ইটস এ জাস্ট আলোচনা। এটা তখনই আপনার কাজে লাগবে যখন আপনি আপনার নিজের ওয়েবসাইট অথবা একটা ব্লগ সাইটও যদি তৈরি করেন, সেই ব্লগ সাইটের সাথে যখন এটা অ্যাটাচ করবেন, আপনি যখন নিজে লাইভ গুলো দেখবেন যে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসতে যাচ্ছে, তখন আপনি আরো ডিটেইলে জানতে পারবেন ক্লিক করে করে। আর স্টেপ বাই স্টেপ এটা দেখলে আরো অনেক কিছু এখান থেকে লার্নিং এর আছে। এখানে বেসিক্যালি ইটস এ হিউজ থিং, কোন ডেটা কার দরকার এটা কিন্তু ইম্পর্টেন্ট। যেমন আমার জন্য, আমি যদি বলি munarus.com, এটার এক্সাম্পল যদি দিই, আমার জন্য এই গুগল অ্যানালিটিক্স হোমটাই গুড এনাফ। বাট ইফ ইউ আর থিঙ্ক অ্যাবাউট ডিজিটাল স্কলারের ডিটেল যদি আমি দেখি, তখন কিন্তু আমার অডিয়েন্স অ্যাকুইজিশন অনেক কিছুই দেখতে হবে, কারণ আমি তখন চাইবো আমার ওই টার্গেটেড অডিয়েন্সকে আমার কোম্পানি বা আমার ডিজিটাল স্কলারের সাথে অ্যাটাচ করানোর জন্য। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আপনারা যে প্রজেক্টেই থাকেন না কেন, আপনারা যখন ইন ফিউচারে ফ্রিল্যান্সিং করবেন, তখন কি হতে পারে, ফ্রিল্যান্সিং সেক্টরে গুগল অ্যানালিটিক্স এর কাজ হচ্ছে এটা সেট করে দেয়, এটাই বেশি পাওয়া যায়। আর যে গুগল অ্যানালিটিক্সটা সেট করে দিতে হবে, অনেকেই জানে না। ইভেন আমি বলবো যে ম্যাক্সিমাম মানুষই এখনো গুগল অ্যানালিটিক্স কিভাবে সেট করতে হয় এটা আসলে জানে না। তো এটা খুবই শর্ট একটা কাজ, খুবই ইজি একটা কাজ, আমরা জানছি, আমরা বুঝছি, বা এটা নিয়ে আমরা যখন কাজ করব তখন এটা আরো ইজিলি করতে পারবেন। আর বায়ার কমিউনিকেশনের ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখবেন, ওরা অনেক বেশি ডিটেল জানতেও চায় না, বা যখন আপনি জানাবেন আরো বিরক্ত ফিল করবে যদি কিনা বায়ারের রিকোয়ারমেন্ট না থাকে। এই যে গুগল অ্যানালিটিক্স হোম, এইটার ডেটাগুলো আপনি তাকে জাস্ট প্রোভাইড করবেন। হ্যাঁ, আপনি এগুলোর স্ক্রিনশট নিয়ে নিয়ে, যদি এরকম হয় যে আপনি লং টার্ম কোনো প্রজেক্টে কাজ করছেন কোনো একটা কোম্পানিতে, অথবা ফ্রিল্যান্সিংই করছেন কোনো একটা বায়ারের লং টার্ম প্রজেক্ট, সেই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা করব, এই সমস্ত স্ক্রিনশট গুলো প্রোভাইড করবো, সো দ্যাট সে আপনাকে ডিসিশন দিতে পারে যে হ্যাঁ তুমি ক্যাম্পেইন বাড়াও অথবা ক্যাম্পেইন কমাও অথবা এটা করো ওইটা করো। তো অলওয়েজ মাথায় রাখবেন যে লং টার্ম প্রজেক্টের জন্য হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, ইটস নট যে শর্ট যে প্রজেক্টগুলো ম্যাক্সিমাম ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো হয় সেটার জন্য না, বাট লং টার্ম কাজ, লাইক আপনি কোনো কোম্পানিতে জব করছেন অথবা কোনো ফ্রিল্যান্সিং জব লং টার্ম করছেন, তখন কিন্তু আপনার জন্য গুগল অ্যানালিটিক্সটা বেশি দরকার। সো দ্যাট ইজ দ্য থিং ফর গুগল অ্যানালিটিক্স। আমি কিছু প্রশ্ন নিয়ে নিব, আফটার দ্যাট আমার সেশনটা শেষ করব। যদি কোনো কোয়েরিজ থাকে আমাকে কিছু প্রশ্ন করে ফেলতে পারেন, আমি সো দ্যাট আই ক্যান আনসার অ্যাকচুয়ালি। এনিওয়েজ, আমি ভিডিওটা শেষ করছি এখানে, আপনারা প্রশ্ন করতে থাকেন, আমি আনসার দিব। আমি ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ সবাই।